বলে রুম থেকে বেরিয়ে গেল আবরার। মুহূর্তে সব স্বপ্নগুলো যেন দুমড়ে মুচড়ে ছাড়খাড় হয়ে গেল। কাল রাতের সবকিছু একটা স্বপ্ন ছিল, যেন একটা মিষ্টি স্বপ্ন যা ভোরের তীব্র আলোতে ঝলসে গেছে। মুখের চাপা কষ্ট আর নৌদা জলের রূপে চোখের ধার দিয়ে বেয়ে পড়ছে। এখন যদি মরে যেতে পারতো সত্যি হয়তো ভালো হতো। এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিতে হতো না। কি দিয়েছে এই সোকল্ড ভালোবাসা তাকে? কষ্টের একটা পাহাড় যা সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। হবেই তো। দোষে তার, মেয়েদেরই দোষ। ভালোবাসলে দোষ, বিশ্বাস করলে দোষ। আজ একটা মেয়ে নেশায় ভূত হয়ে এমনটা করে সকালবেলা বলতো। যাই হোক, ইটস জাস্ট এ মিস্টেক। তবে এই সমাজ তাকে নষ্ট বলতো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিপুণভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে মেয়েটি। শাড়ির আঁচলের ধার দিয়ে ক্ষতস্থানগুলো আবছা দেখা যাচ্ছে। শাড়ির আঁচলটা ফেলে দিলেই তার ক্ষতস্থানগুলো সেই বিভৎস রাতের স্মৃতিগুলো প্রমাণ দেবে। গলার নিচ থেকে কোমর অব্দি ক্ষতস্থান শুকিয়ে গেলেও রেশ রয়ে গেছে তার। অনেক কষ্টে প্রাণে বেঁচে গিয়েছিল সে। পুরনো বাড়িটি এই একটি রুম সাক্ষী হয়ে রয়েছে তার কান্না, আর্তনাদ, মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের। একজন বলেছিল, ভালোবাসা জিনিসটা কারো কারো কাছে অমৃত, তো কারো কারো কাছে বিষ। মেয়েটির ক্ষেত্রে ভালোবাসা নামক জিনিসটা বিষে পরিণত হয়েছে। একটা নামী পরিবারের অন্তরালে দাবা খেলার গুটি ছিল সে। 4 মাস পরেও কথাগুলো মনে পড়লে চোখের নোনা জলের পারিধারা বাদ মানতে চায় না। পেটের দিকে নজর পড়তেই নিজেকে সামলে নেয় সে। আজ 8-11 সপ্তাহ চলতো যদি বাচ্চাটিকে বাঁচানো যেত। বাঁচার আশাটুকু শেষ হয়ে গেছে। এখন শুধু অয়ন শিকদারের মুখোমুখি হওয়ার পালা। চোখ মুছে নিজেকে শান্ত করতে বলে ওঠে, মৃত ব্যক্তি ফিরে আসে না। প্রাপ্তি আর ফিরে যাবে না শিকদার ভিলাতে। প্রাপ্তি সেই রাতেই মারা গিয়েছে। জন্ম নিয়েছে খুশবু। খুশবু কাঁদবে না। তাকে যে ফিরতে হবে শিকদার ভিলায়। এতদিন যেই অয়ন শিকদার তার জীবন নিয়ে খেলেছে, তাকে এখন শাস্তি দেওয়ার পালা। অপরদিকে সন্ধ্যা 7টা। বউয়ের মতো সাজানো হয়েছে শিকদার ভিলাকে। এঙ্গেজমেন্ট বলে কথা। শহরের সব থেকে জাঁকজমক সাজসজ্জা করা হয়েছে আজ এই ভিলায়। নামি দামি সকল লোকেরা জমা হবে আজ এখানে। মহিমা শিকদার নিজে সব তদারকি করছে। শিকদার কোম্পানির উত্তরাধিকারের আজ এঙ্গেজমেন্ট বলে কথা। তাও আবার শহরের টপ 5 বিজনেসম্যানদের একজন, হেলাল খানের একমাত্র মেয়ের সাথে। এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলল মহিমা শিকদারের। অন্ধকার রুমের এক কোণায় প্রাপ্তির একটি ছবি হাতে বসে রয়েছে অয়ন। বাইরের সাজসজ্জা কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। 4টা মাস পাগলের মতো খুঁজেছে প্রাপ্তিকে, কিন্তু তার ছায়াকেও খুঁজে পায়নি সে। এক পাশে কিছু মদের বোতল, আরেক পাশে প্রাপ্তির ছবি, তার লেখা শেষ নোটটি, তার প্রেগন্যান্সির রিপোর্ট, আর মাঝে অয়ন। সবাই মেনে নিলেও এখনো প্রাপ্তির মৃত্যুটুকু মেনে নেয়নি অয়ন। আর বিশ্বাস পৃথিবীর কোনো এক কোণে প্রাপ্তি লুকিয়ে আছে। যেদিন তার রাগ ভেঙে যাবে সেদিন ঠিকই ফিরে আসবে সে। দরজার কড়া নাড়ায় বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে অয়ন। আমার ঘরে কেউ ঢুকবে না, মানা করেছি তো একবার। কেন আসো তোমরা? আজ তোমাদের জন্য আমার মায়াবতী আমার কাছে নেই। আমার বাচ্চার বেড়ে ওঠা আমি দেখতে পারছি না। আর কি চাই তোমাদের? সব ফেরত দিয়ে দিয়েছি তো, কি চাই? আমি আবরার। আজ আমাকে অন্তত আসতে দে। কি দেখতে এসেছো? আজ আমার এনগেজমেন্ট। প্লিজ আজ অন্তত পাগলামি করিস না। অয়নের জবাব না পেয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে আবরার। ঘরে একটা উটকো গন্ধ যেন ভেতরটাকে নাড়িয়ে দিতে সক্ষম। লাইটটা অন করতেই অয়নের মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। অন্ধকার যার চিরসঙ্গী, তার কি আলো পছন্দ হবে? চোখ কুচকে মুখ খিচে জিজ্ঞেস করে, কি চাই তোমার এখানে? দাদি যেন অপেক্ষা করছে, তারা চলে এসেছে। একটা কথা বলবো ভাই, তোমার থেকে দুর্ভাগা আমার লাইফে দেখিনি। অবশ্য আমিও যে কম তা নয়। দেখো না, আমি আমার পুরো পরিবার পাওয়া সত্ত্বেও একটা ভুল বোঝাবুঝির জন্য হারিয়ে ফেলেছি। তবে আমি জানতামই না আমার একটা অংশ প্রাপ্তির মাঝেই রয়েছে। জানলে আমি তাকে মাথায় করে রাখতাম, নিজ থেকে আলাদা হতে দিতাম না। অথচ তুমি সব জেনে বুঝে নিজের পরিবারটা হারিয়ে ফেলছো। তোমার একটা ভুল, এখন একটা রক্ত মাংসের মানুষ। তুমি জানো তোমার একটা ছেলে আছে, অথচ তুমি কখনো তার মুখে বাবা ডাকতেই শুনবে না। আমি কি যাইনি রাইসের কাছে? আমি কি চাইনি আমার পরিবারটা থাকুক? কিন্তু পেলাম কোথায়? হারিয়ে গেল রাইসা আমার ছেলেটিকে নিয়ে।
সত্যি বলো তো, তুমি কি রাইসাপুর জন্য তার কাছে গিয়েছিলে? ওহ, তুমি মহিমা শিকদারের কথায় ছেলেটিকে চিনে নিতে গিয়েছিলে। আচ্ছা, এই পাওয়ার প্রতিপত্তির জন্য তুমি ওই নিশি মেয়েটাকে বিয়ে তো করবে, কিন্তু ভালোবাসতে পারবে তো? তুমি নিজেও জানো রাইসাপুর মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। আমরা হয়তো ভালোবাসার যোগ্য নই, তাই তো ভালোবাসার উষ্ণতা পেয়েও আমরা হারিয়ে ফেলেছি দুজনে। তুমি জেনে বুঝে হারিয়েছো, আমি না জেনে। আজ তোমার বিশেষ দিন বলে কথা, আমাকে এর মধ্যে টেনো না। আমি আমার প্রাপ্তিকে নিয়ে ভালো আছি। আবরারের মুখে কথা নেই। অয়ন তো ভুল কিছু বলেনি, সব পেয়েও হারিয়ে ফেলেছে সে। রাইসাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে যে এখন তার ক্ষমা পাবে কিনা তাও জানে না। যখন আবরারকে অয়ন তার ছেলে এবং রাইসার কথা বলেছিল, তখন নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি সে। নিজের ছেলেকে দেখার আকুলতায় ভুল করে ফেলেছে সে। মহিমা শিকদারকে ফোন করে সাথে সাথে জানায় এই খুশির খবর, কিন্তু মহিমা শিকদার এতটা স্বার্থপর হবে এটা কল্পনাতেও আনেনি আবরার। অয়নের সব কিছু ছেড়ে দেওয়ার পর মহিমা শিকদার আবরারকে পুনরায় শিকদার কোম্পানির দায়িত্ব সঁপে দেন, যার জন্য আবরারকে সোজা সাপটা জানিয়ে দেন। তুমি যদি চাও বাচ্চাটিকে আমাদের পরিবারে নিয়ে আসতে পারো, কিন্তু রাইসা নামক মেয়েটিকে যদি বিয়ে করতে চাও তবে তোমাকে সিদ্ধার্থ পরিবার ছাড়তে হবে। আমি চাই না ওই মেয়ে আমার পরিবারের বউ হয়ে আসুক। অয়নকে নিয়ে আমার কোনো কালই মাথা ব্যথা ছিল না, কিন্তু এখানে তোমার ব্যাপার। আমার আপন নাতির বউ একজন চরিত্রহীন মেয়ে যে কিনা বিয়ের আগেই মা হয়ে যায়, এমন মেয়ে হবে এটা আমি মানব না। এখন তুমি ভেবে নিও কি করবে। কিন্তু আমিও তো একই ভুল করেছি দাদিজান। ছেলেরা টুকটাক ভুল করেই থাকে, এটা এত বড় ব্যাপার না। আর আমার মতে ছেলেটাকে তোমার কাছে আনাই ভালো, তাহলে তোমার ডিভোর্সের নাটকটা আরও শক্তপোক্ত হবে। রাইসা মেয়েটাকে কিছু টাকা দিয়ে দাও, তাহলেই তো হবে। আমি বুড়ো হয়েছি, এত চাপ আমি নিতে পারবো না, ভেবে দেখো তুমি। আবরারকে এই কঠিন সিদ্ধান্তটি স্বার্থপরের মতো নিতে হয়। যখন রাইসাকে এই ব্যাপারে সে জানায়, তখন থেকেই রাইসা আব্রাহামকে নিয়ে পালিয়ে যায় শহর থেকে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে এই শহরে পায়নি আবরার। আজও খুঁজে যাচ্ছে রাইসাকে। একটা শেষ জায়গা আছে, কিন্তু সেখানে রাইসাকে পাবার পসিবিলিটি নায়ের সমান। আবরার আজ নিজের সাথে চোখ মেলাতে পারছে না। আজ যদি অয়নের মতো বুকের পাটা থাকতো, তবে সব ছেড়ে ছুটে চলে যেত রাইসার কাছে, কিন্তু সেটা তার নেই। সে দাদিজানের হাতের পুতুল মাত্র। রাইসাকে তার জীবনে ফেরাতে হলে নিজের জায়গা শক্ত করতে হবে। দাদিজানের হাত থেকে পুতুল নাচের দড়ি কেড়ে নিতে হলে নিজেকে লোহার মতো শক্ত হতে হবে, যাতে ভারের টানে দড়ি ছিঁড়ে না যায়। এখন এই এঙ্গেজমেন্টের মিথ্যা নাটকটা তাকে চালিয়ে যেতেই হবে, কিন্তু বিয়ে অবধি এই নাটক গড়াতে দেবে না সে। তার জীবনে যদি কোনো নারী আসে, সেটা রাইসা ব্যতীত আর কেউ হবে না। এখন অনেক কাজ বাকি, রাইসাকে পাওয়া বাকি, নিজের পজিশন প্রতিপত্তি বাড়ানো বাকি। আচ্ছা, রাইসা যদি জানে এই এঙ্গেজমেন্টের কথা, তবে কি বুঝবে আবরারকে? অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নিশি আর আবরার মুখোমুখি দাঁড়ানো। মহিমা শিকদারের মুখে হাসি ধরছেই না। নিশি মেয়েটা যথেষ্ট আধুনিক একটা মেয়ে, লেখাপড়া শেষে বাবার ব্যবসায় জয়েন করেছে। এমন একটি মেয়েই তো চায় নিজের নাতবউ হিসাবে মহিমা শিকদার। আবরার যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তার কোনো আগ্রহ নেই এই মিথ্যে অনুষ্ঠানে। নিশির বান্ধবীরা রিং নিয়ে আসলে রিং সেরেমনি শুরু করেন মহিমা শিকদার। প্রথমে আবরার হাতে রিং পরিয়ে দেয় নিশি। এবার আবরারের পালা। যেই না আবরার রিং পরাতে যাবে, অমনি ফোনটা বেজে ওঠে। রিং রেখে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আবরার। নিশির ব্যাপারটা একদম ভালো লাগেনি। এদিকে ফোন রিসিভ করে যা শুনে তাতে আবরারের মাথা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। অপর পাশ থেকে আবরারের অ্যাসিস্ট্যান্ট জিহান বলে, স্যার, রাইসা ম্যামকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু উনি ভালো নেই স্যার। এখানে একজন পরিচিত আত্মীয়র বাড়িতে থাকছেন। একটি সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন। খুব কষ্ট করে বাচ্চাটাকে বড় করেছেন। ছেলেটির বয়স 7 মাস হতে চলেছে। এখানে সবাই জানে উনি বিধবা। আসছে দিন উনাকে উক্ত ও কম করা হয় না। মাটি কামড়ে ওখানে পড়ে রয়েছেন। এখানে ওনার আত্মীয় ছাড়া কেউ থাকে না। উনি প্রায় 55 বছরের একজন মহিলা। ওনার আপন বলতে কেউ নেই। তাই রাইসা ম্যামকে এখানে
থাকার পারমিশন দিয়েছেন। স্যার, এখন আমরা কি করব? রাইসাকে যেন কেউ কোনো রকম ডিস্টার্ব না করে সেটা দেখার দায়িত্ব তোমার। আমি খুব দ্রুত চিটাগাং আসছি। বলেই ফোনটা রেখে দেয় আবরার। আজ রাইসাকে এত কিছু সহ্য করা লাগছে, এটা শুধুমাত্র তার জন্য। সেদিন যে ভুল করেছিল আজ সেই একই ভুল সে করবে না। চোখ দুটো মুছে স্টেজে চলে গেল সে। আবরারকে দেখে মহিমা চৌধুরীর হাসি কিছুটা মলিন হয়ে গেল। তিনি আজ করতে পারছেন সামনে আবরার কি করতে যাচ্ছে। মাইকটা হাতে নিয়েই আবরার ডিক্লেয়ার করে দিল, আপনাদের দামের সময় নষ্ট করার জন্য আমি খুব দুঃখিত। সামনের দিকে এমনটা যেন না হয় তাই দুঃখিত। আজ এঙ্গেজমেন্টটা হবে না, উই আর সরি। যাওয়ার সময় অবশ্যই খেয়ে যাবেন। থ্যাংক ইউ। আবরারের ডিক্লারেশনের পর মহিমা চৌধুরী যখন তাকে কিছু জিজ্ঞেস করে সে পাশ কাটিয়ে নিজ রুমে চলে যায়। তাকে প্যাকিং করতে হবে। রাইসাকে একবার যেহেতু খুঁজে পেয়েছে আর হারাতে দেবে না সে। আবরারের এতটা ঔদ্ধত্য দেখে রাগে ফুঁসছেন মহিমা শিকদার। কোনোভাবে হেলাল খানকে বুঝিয়ে শান্ত করলেন তিনি। এতদিনের বন্ধুত্বের খাতিরে উনিও শান্ত হয়ে গিয়েছেন, কিন্তু আবরারের তার সাথে কোনো কথা না বলে এমন সিদ্ধান্ত নেওয়াতে অনেক বেশি অখুশি হলেন মহিমা শিকদার। রাত 11টা। আবরার, অয়ন এবং মহিমা শিকদার মুখোমুখি বসে আছেন। অয়নের অনিচ্ছা থাকা সত্ত্বেও আবরারের কথায় এই মিটিং এ থাকতে রাজি হয়েছে। নীরবতা ভেঙে মহিমা বেগম বলে উঠলেন, হুট করে কি এমন হলো যে তুমি আমার মান সম্মান তোয়াক্কা না করে এই প্রোগ্রামটা নষ্ট করে দিলে? তুমি জানো আমি কতটা অপমানিত হয়েছি? হেলাল আমাকে সম্মান করে তাই কিছু বলেনি। এখন আমি কি জানতে পারি কি এমন হয়েছে? আমি কাল চিটাগাং যাচ্ছি। ওখানে খুব বড় ইস্যু হয়ে গিয়েছে। আমাদের প্রজেক্ট অর্ধেক কাজেই থেমে গিয়েছে। তাহলে সেটা অয়ন হ্যান্ডেল করবে। তাতে কি খুব কিছু যায় আসবে? যাই আসবে, মানুষের জানা উচিত শিকদার কোম্পানির মালিক অয়ন নয়, আমি। এই 1 বছরের বেশিও আমি ছিলাম না। এই কোম্পানির মালিক অয়নকেই সবাই মেনে নিয়েছে। আমি যেন কিছুই পারি না। আমি চাই এই ইস্যুটাকে আমি হ্যান্ডেল করছি। আপনার যদি আপত্তি থাকে তাহলে আমি কিছু বলবো না। মহিমা শিকদার আবরারের কথা শুনে মনে মনে খুশি হন। তার মুখে প্রসাদের হাসি ফুটে ওঠে। অপরদিকে অয়নের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। অয়ন খুব ভালোভাবে বুঝতে পারে প্রজেক্টের জন্য এভাবে ছুটে যাওয়ার মানুষ আবরার নয়। অয়ন আবরার বলে ওঠে, এতদিন এখানে অয়ন সামলে এসেছে, এত কোনো বড় ইস্যু এখানে নেই, তাই এই 1 মাস অয়ন সামলাতে পারবে। আপনি 2 মাস সময় ওনাদের কাছে নিয়ে নেন, আমার উপর ভরসা রাখেন, আমি আপনার বিশ্বাস ভাঙবো না। এই না হয়তো আমার নাতি, আমি ওনাদের সাথে কথা বলে নেব। আর অয়নকে বলে রাখি, ভেবো না এখানে দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে বলে তুমি সব সিদ্ধান্ত নিতে পারবে। এই 1 মাস তুমি আবরারের সাবস্টিটিউট হিসেবে থাকবে। মহিমা শিকদারের কথা শুনে মুচকি এসে অয়ন বলে, আমি তো সবসময় ভাইয়ের সাবস্টিটিউটই ছিলাম, এ তো ভাববেন না। আমার যদি আর না কোনো কাজ নাই থাকে, আমি কি রুমে যাব? যাও। অপরদিকে দরজায় কড়া নাড়লে প্রাপ্তির ঘুম ভেঙে যায়। ঢুলো ঢুলো চোখে দরজা খুলতেই দেখে বাহিরে নিশান দাঁড়ানো। নিশান সেই ব্যক্তি যার গাড়িতে সেই রাতে প্রাপ্তির অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন শুভাকাঙ্ক্ষী বন্ধুর মতোই নিশান প্রাপ্তিকে আগলিয়ে রেখেছে এই 4 মাস। প্রাপ্তির অতীত সম্পর্কে সে কিছুই জানে না। প্রাপ্তি যখন বেঁচে উঠেছিল তখন তার অতীত জানার অনেক চেষ্টা করেছিল নিশান, কিন্তু প্রাপ্তির একটাই কথা, তার কিচ্ছু মনে নেই। তাই আর ঘাটায় নিও। তার নাম দেয় খুশবু। অনেকদিন যাবৎ প্রাপ্তির জন্য চাকরি খোঁজার চেষ্টা করে গেছে সে, কিন্তু পারেনি। তাই নিজের বাড়িতেই একটা রুম ভাড়া দেয় তাকে। নিশানের বাবা মা খুশবুকে নিজের মেয়ে হিসেবেই ভালোবেসে এসছে। অসহায় মেয়েটি তাদের ছেলের গাড়ির নিচে পড়ে নিজের বাচ্চাও হারিয়েছে। বাচ্চার আশাটুকু ছিল না, ওপরওয়ালা হাতে ধরিয়ে বাঁচিয়ে দিয়েছে তাকে। নিশান এত রাতে আসার মতো লোক নয়। হুট করে এত রাতে তাকে দেখে খুবই অবাক হয় প্রাপ্তি। জিজ্ঞেস করে বসে, আপনি এত রাতে? তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি। আসলে আমার এক বন্ধুর ফোন এসেছিল, তোমার চাকরির ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু তোমাকে ঢাকা যেতে হবে। আমার কোম্পানি অ্যান্ড লিমিটেডের মেইন অফিসে একটি পোস্ট ফাঁকা আছে। আমার বন্ধু ওখানে চাকরি করে, ও তোমার সিভি জমা দিয়ে দিয়েছে। ওরা পরশু ইন্টারভিউ নেবে, তুমি কি যাবে? আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। এমনিতেও আমি ঢাকা যেতে চেয়েছিলাম। অতীতের কিছু প্রশ্নের উত্তর যে আমার চাই। তোমার কি কিছু মনে পড়েছে? না,
তবে ওখানে যেহেতু আমার অতীত, তাই সেখানে গেলেই উত্তরগুলো পাবো। বেশ, আমি কাল তোমাকে নিয়ে যাব। এতদিন আমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। করুন। তোমার হাজবেন্ডকে যদি খুঁজে না পাও, তুমি কি তোমার জীবনে নতুন করে শুরু করবে না? আমি জানি না। আমার প্রশ্নের উত্তরগুলো না পাওয়া অবধি আমি সত্যি জানি না কি করব। এতদিন আমাকে বলনি, তবে আজকে কিছু জিজ্ঞেস করবো, উত্তর দিবে? জি বলুন। যদি কোনোদিন অতীতকে প্রত্যাখ্যান করো, তবে কি আমাকে তোমার ভবিষ্যৎ মানতে পারবে? আজ উত্তর দিতে হবে না, তুমি ভেবেচিন্তে উত্তর দিও। আমি কিছু ভাবিনি এই ব্যাপারে। প্লিজ ভেবে দেখো। বলেই নিশান বেরিয়ে যায়। প্রেগনেন্সির সময়ের থেকে কিছু কমপ্লিকেশনগুলো রয়ে গিয়েছে। মাঝে মাঝে ভয় হয় ছেলেটাকে একা করে দিয়ে না ফেরার দুনিয়াতে চলে যাবে না তো সে। না না, এসব কি ভাবছে সে? এখনো কত দায়িত্ব বাকি। চিকিৎসা করাতে হবে, কিন্তু টাকাও লাগবে। এখন বিভিন্ন টেস্ট করতেই 10,000 পকেট থেকে খসে পড়ে। রেশমা বেগমের কাছে ছেলেকে বুঝিয়ে দিয়ে স্কুলের দিকে রওনা দিবে রাইসা। দরজাটা খুলে বের হতেই হাত পা জমে গেল তার। দরজার বাইরে সেই মানুষটি দাঁড়ানো, যার কাছ থেকে পালাতেই এই দূর শহরের ছেলেকে নিয়ে বহু কষ্টে জীবন কাটাচ্ছে সে। আবরার রাইসাকে প্রায় বছর খানিক পর দেখছে। গোলগাল চেহারা ফর্সা মেয়েটি যেন হাড্ডিসার হয়ে গেছে। আজ তার চোখে সেই ওজলও নেই। চোখের নিচের কালি যেন তার নির্ঘুম রাতের বর্ণনা দিচ্ছে। একপাশে বেরোনি করে কালো শাড়ি পরিহিতা নারীটি একসময় তার সকল হাসির কারণ ছিল, অথচ আজ এই নারীর সকল কষ্টের কারণ সে। তার জন্য এই নারীটিকে সকল প্রকার বঞ্চনা মুখ বুজে সহ্য করতে হয়েছে। আবরার 2 কদম এগিয়ে রাইসার সামনে এসে দাঁড়ায়। রাইসা এখনো চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। মনের মধ্যে কিছু ভয় জড়তারা উকি দিচ্ছে। তবে কি আব্রাহামকে কেড়ে নিতে এত দূর চলে এসেছে সে? আবরার নীরবতা ভাঙতে বলে উঠল, কেমন আছিস রাইসু? কথা বলবি না? ভয় নেই, ছেলেকে নিতে আসিনি, বরং মা ছেলে দুইজনকে একসাথেই নিতে এসেছি। বড্ড দেরি করে ফেলেছি, তাই না রে? অনেক ভুল করে ফেলেছি, হয়তো সেই ভুলের ক্ষমা হয় না, কিন্তু এই একটা বছর যা বুঝেছি, আমার তোকে দরকার, খুব করে দরকার। আমার যে তুই রক্তে মিশে আছিস রাইসা, তোকে ছাড়া আমার চলবে না। এই কয়েকটা মাস তোকে আমি পাগলের মতো খুঁজেছি। আমি সেদিন বাধ্য ছিলাম, আজ না। আমি তোর কাছ থেকে আব্রাহামকে কখনোই কেড়ে নিব না। আমি যে আমার পরিবারকে চাই। রাইসু, প্লিজ একটা সুযোগ দে। আমি তোকে আমার যোগ্য করে তুলব। আমি তোকে কোনো কষ্ট পেতে দিব না, প্লিজ রাইসু। এতক্ষণ চুপ করে আবরারের কথা শুনে যাচ্ছিল রাইসা। এতদিনের কষ্টগুলো যেন তাজা হয়ে উঠেছে আবরারকে দেখে। আবরার যে কথাগুলো বলতো, কথাগুলি শোনার প্রতীক্ষা এতগুলো বছর সে করেছে। চোখ থেকে না চাইতেও সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত জল গড়িয়ে পড়ছে। এটা অতীব খুশিতে নাকি সদ্য তাজা হওয়া মনের ক্ষততে, এটা বুঝতে পারছে না রাইসা। খুব কষ্টে নিজেকে সামলিয়ে বলে ওঠে, সময়টাও ঠিক মতো বলতে পারলি না। 1 বছর নয়, 1 বছর 2 মাস 13 দিন। যখন আমার তোকে সব থেকে বেশি দরকার ছিল, তখন আমি তোকে কাছে পাইনি। তোর কাছে আব্রাহাম কোনোদিন তোর ছেলে ছিলই না। ও শুধুমাত্র একটা রাতের ভুল ছিল। তুই তোকে অ্যাভয়েড করতে চেয়েছিলি। সত্যি বলতে, আজ থেকে কয়েক মাস আগেও যদি এই কথাগুলো বলতি, তাহলে হয়তো আমি মেনে নিতাম। আমি হয়তো তোকে ভালোবাসায় অন্ধ হয়ে তোর কথা মেনে নিতাম, তোকে ক্ষমাও করে দিতাম, তোর সাথে পরিবার সাজানোর কথাও ভাবতাম। কিন্তু আজ না। কাল তোর দাদিজান আবার যখন আদেশ দেবে, তুই আবার আমাকে একা করে দিবি। আফটার অল, তুই কোম্পানির মালিক বলে কথা। এত সব কিছু পেয়ে সেগুলো ছেড়ে দেওয়ার মতো সাহস কি তোর আদৌ আছে? আমি তোকে সত্যি বলছি, একবার সুযোগ দিয়ে দেখ। আমি দাদিদানকে ভালোবাসি ঠিকই,
কিন্তু ওনার অন্যায় আবদার আর মেনে নেব না। প্লিজ রাইসো। রাইসু না, রাইসা, রাইসা ইসলাম। আমার সাথে তোর কোনদিন কোনো সম্পর্ক ছিলও না, হবেও না। ভালো তো বেসেছি, তার শাস্তিও পাচ্ছি, তাই অহেতুক আর কথা বাড়াবো না। আমার তারা আছে, নিজের সময় নষ্ট করিস না। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবরার হাত টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে, কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, বড্ড বেশি অভিমান জমে গিয়েছে। আজ হয়তো আমার কথাই তো বিশ্বাস হবে না, কিন্তু কথা দিচ্ছি তোর অভিমানগুলো আবারও ভালোবাসায় তৈরি করব। নিজেকে তোর এবং আব্রাহামের যোগ্য প্রমাণ করা অবধি আমি যাচ্ছি না। আমি এজন্য তোকে ভালোবাসি না যে তুই আমার বাচ্চার মা, আমি এজন্য তোকে ভালোবাসি তুই আমার রক্তে মিশে আছিস। তোকে যে আমার চাই, খুব করে চাই, তুই আমার হতে বাধ্য। রাইসা কোনো রকম ধাক্কা মেরে আবরারকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। আবরার টাল সামলাতে না পেরে খানিকটা দূরে সরে যায়। রাইসার রাগে গজগজ করতে করতে বলে, নিজের পাওয়ারের গরম অন্যখানে দিস, আমার কাছে না। কিসের বাধ্য? আমি তোর কাছে কোনো কিছুর জন্য বাধ্য নই। আজ স্পষ্ট করে শুনে রাখ, আমার জীবনে তোর কোনো অস্তিত্ব নেই। আমি তোকে ভালোবাসি না। চলে যা এখান থেকে প্লিজ। সেটা সময় বলে দেবে। রাইসা কথা না বাড়িয়ে গটগট করে সেখান থেকে চলে গেল। আবরার রাইসার যাওয়ার পানে তাকিয়ে আছে, একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে আশ্বস্ত করে, আমি পারবো, আমাকে যে পারতেই হবে, প্রমিস করছি। যদি তোর মনে নিজের জন্য জায়গা না করতে পারি তাহলে আর তোর কাছে কোনোদিনও আসবো না। কিন্তু আমি এত তাড়াতাড়ি হাল ছাড়বো না। এক সপ্তাহ পর সকাল 10টা, একটা জরুরি কাজের জন্য অয়ন স্বামীর সাথে দেখা করতে এসেছে। মাসখানেক হয়ে গেছে অয়ন স্বামীর সাথে দেখা করেনি। এখানে এসে জানতে পারে স্বামী আপাতত দেশে নেই, যে কারণেই স্বামীর বড় ভাই আশফির সাথে মিটিংটা কমপ্লিট করতে হবে। আবরারের অবর্তমানে আনোয়ার কোম্পানি অ্যান্ড লিমিটেডের সাথে প্রজেক্টটা অয়নকেই কমপ্লিট করতে হবে। এতদিন পর অয়নকে দেখে আশফি তাকে জড়িয়ে ধরে। বেশ শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া কি কিছুই করছিস না? আর খাওয়া দাওয়া? প্রাপ্তির হাতে রান্নার অভ্যাস হয়ে গেছে, এখন আর লোকমান কাকার রান্নাও ভালো লাগে না। তোমার খবর বলো। শুনলাম বিয়ের পর নাকি ভাবি তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছে। আর গার্লফ্রেন্ড, এতদিনের যত মেয়ে ফ্রেন্ড ছিল তাদের ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছে। বউ মানেই প্যারা। যাক, প্যারাটা কারো লাইফে তো আসে। তুই কি আর বিয়ে শাদী করবি না? যদি কোনোদিন আমার মায়াবতী ফিরে আসে তখন তাকে কি উত্তর দেব বলো? আর তার অবর্তমানে অন্য কাউকে নিচে জীবনে জায়গা দিয়েছি, জানলে আরো বেশি রেগে যাবে ও। আমি ওর স্মৃতি আঁকড়েই ভালোই আছি। সত্যি ভালো আছিস তো? তুমি কি কথাই বলবে নাকি মিটিং শুরু করবে? আচ্ছা আচ্ছা চল। অপরদিকে আজ 1 সপ্তাহ হয়েছে নিশানের বন্ধুর সাহায্যে এই কোম্পানিতে জব পেয়েছে প্রাপ্তি। একজন কলিগ সামিয়ার সাথে একটি ছোট বাসায় থাকছে সে। মেয়েটি খুবই ভালো, একা একা এত ভাড়া দেওয়াটা কষ্টকর হয়ে গিয়েছিল, তাই প্রাপ্তিকে তার সাথে থাকতে প্রস্তাব দেয়। শহরে অন্য কোথাও থাকাটাও সুবিধার মনে হচ্ছিল না দেখে প্রাপ্তিও রাজি হয়ে যায়। প্রতিদিনের মতো নিজ ডেস্কে বসে কাজ করছিল, তখন প্রাপ্তির সিনিয়র এসে জানায়, খুশবু, তোমাকে বস ডাকছে মিটিং রুমে। কাল যে ফাইলটা তোমাকে দিয়েছিলেন ওইটাও সাথে নিয়ে যেও। ফাইলটা কমপ্লিট হয়েছে? বস তো ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আছেন, এখনই কি যাব আমি? হ্যাঁ, ফাইলটা ক্লায়েন্ট দেখতে চেয়েছে, তুমি গেলেই বুঝবে। ঠিক আছে। মিটিং রুমে দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই প্রাপ্তি বলল, মে আই কাম ইন স্যার? ফাইলটি নিয়ে ভেতরে ঢুকতেই প্রাপ্তির হাত পা জমে গেল, মাথাটা মুহূর্তেই ফাঁকা হয়ে গেছে। ভেতরে বসে থাকা মানুষটি যে তার খুব পরিচিত। 4 মাস পর মানুষটিকে দেখছে সে, আর যার কাছে কিছু প্রশ্নের উত্তরের অপেক্ষায় এই শহরে তার আগমন। সেই মানুষটির সাথে অতর্কিতে তার দেখা হয়ে যাবে এটা তো জানা ছিল না। মানুষটা বড্ড শুকিয়ে গেছে। যে চোখের ভাষা একসময় বিশ্বাস করে ভালোবেসেছিল তাকে, আজ সেই চোখ যেন গর্তের কোটরে চলে গেছে। লোকটাকে দেখে আজকেও মায়া লাগছে, যার রাগ জিতের পুরো ঘর কাঁপত। আজ বড্ড শান্ত লাগছে লোকটাকে। তার জীবনে তো নতুন মানুষ চলে এসছে, তবে কেন এতটা উদাসীন লাগছে তাকে? আশফির কণ্ঠস্বর ঘোর ভাঙ্গায় প্রাপ্তির। দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, ফাইলটা ওনাকে দাও। জি স্যার। এতক্ষণ মাথা নিচু করে থাকলো প্রাপ্তির বলা জি স্যার যেন ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে অয়নের। বারংবার প্রাপ্তিকে পাবার আশায় এতটাই নিরাশ করেছে যে আজ আবার সেই আশাটুকু পুনরায় সজাগ করতে মন চাইছে না। চোখ তুলে যদি দেখে মানুষটা ভুল, তখন কি করবে? মস্তিষ্কে প্রাপ্তির কথা এতটাই গেঁথে গেছে যে সে নিজেকেই
নিজে পৃথিবী থেকে আলাদা করিয়ে ফেলেছে। সারাক্ষণ মনে হয় আশেপাশে প্রাপ্তির ছায়া ঘুরে বেড়াচ্ছে। নিজেকে কষ্টে সামলে নিয়েছে সে, আবার আশাহত হবার মতো মনের জোর আর নেই। তবুও মাথা উঁচিয়ে সামনে বসে থাকা মানুষের দিকে তাকায় সে। মানুষটি যে আর কেউ নয়, তারই প্রাপ্তি, তার মায়াবতী। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরলো তার মায়াবতীকে। প্রাপ্তি, তুমি ফিরে এসেছো? সত্যি ফিরে এসেছো তুমি? কেন ছেড়ে গিয়েছিলে আমায়? তোমার রাগ হয়েছিল আমার পর? আমায় বকতে পারতে। তুমি যা শাস্তি দিতে আমি মাথা পেতে নিতাম। তুমি জানো এই 4টা মাস পাগলের মতো খুঁজেছি তোমায়। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অয়নের কাছ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে বলতে লাগলো প্রাপ্তি। আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমি প্রাপ্তি নই। পাবলিক প্লেসে এমন অসভ্যতা করবেন না। প্রাপ্তি, এভাবে কেন বলছো? আমার প্রাপ্তিকে আমি অন্ধকারের মাঝেও চিনে নিব। তুমি এভাবে কেন বলছো? আবার বলছি, আমি প্রাপ্তি নই, আমি আপনাকে চিনি না। এবার মেজাজ খারাপ হতে লাগলো অয়নের। প্রাপ্তি কেন নিজেকে তার থেকে আড়াল করতে চাইছে? এতটা রাগ জমে আছে যে সে অয়নকে চিনতে চাইছে না। নিজেকে সংবরণ করে অয়ন আবারও প্রাপ্তির কাছে যায়। তার হাত দুটি প্রাপ্তির গাল আলতো করে ছুঁয়ে পড়ে। প্রাপ্তি, তুমিও জানো আমিও জানি তুমি আমার প্রাপ্তি। তাহলে কেন অস্বীকার করছো তুমি? রাগ হচ্ছে বলতে পারো। এই ব্যাপার আমাদের সম্পর্কটা অস্বীকার তো করো না। অয়নের হাত দুটো ছিটকে চেঁচিয়ে বলে ওঠে প্রাপ্তি। বারবার অসভ্যতা করছেন কেন? আমি প্রাপ্তি নই, আমার নাম খুশবু। আপনি বারবার কেন জোর করে যাচ্ছেন? আমি আজকের আগে আপনাকে কখনো দেখিও নি। স্যার, এই যে আমার ফাইল, প্লিজ আমি আসছি। বলেই মিটিং রুম থেকে বেরিয়ে গেল প্রাপ্তি। দৌড়ে ওয়াশরুমে চলে গেল সে। পানি ছেড়ে অঝরে কাঁদতে লাগলো। সে তো চেয়েছিল এই মানুষটার সাথে জীবন কাটাতে, চলে গিয়েও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু এই মানুষটার জীবনে তো অন্য কারো আগমন ঘটে গেছে। কেন ফিরবে সে? 1 সপ্তাহ আগে তার এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তাহলে আজ তাকে দেখে এতটা অনুনয় কেন করছিল? কেন তাকে দেখে মনে হচ্ছিল মানুষটা ভালো নেই? গোলকধাঁধার মধ্যে নিজেকে যেন আউড়িয়ে ফেলেছে প্রাপ্তি। অপরদিকে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না অয়ন। তার মায়াবতী তাকে চিনতে চাইছে না। অয়নকে উত্তেজিত দেখে আশফি মিটিং রুম ফাঁকা করে ফেলে। অয়নের কাঁধে হাত রেখে তাকে বলে, তোর কোথাও ভুল হচ্ছে। মেয়েটি প্রাপ্তি নয়, ওর নাম খুশবু। এই 1 সপ্তাহ হয়েছে ও এখানে জয়েন করেছে। ও তো ঢাকাতেও থাকে না। তোর কোথাও ভুল হচ্ছে। দুজন মানুষ একই চেয়ারে কিভাবে সম্ভব ভাই? সেই প্রশ্ন যে আমাকে ভাবাচ্ছে না তা নয়। এর শেষ আমি দেখে ছাড়বো। তুমি শুধু আমার একটা কাজ করে দিবে। বল কি কাজ? আশফির সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে অয়ন। ডেস্কে এসে জানতে পারে শিকদার কোম্পানির প্রজেক্টের দায়িত্ব প্রাপ্তিকে দেওয়া হয়েছে। প্রাপ্তি খুব ভালো করে জানে এটা কার কারসাজি, তবে নিজেকে দুর্বল করবে না সে। অয়নকে এবার আর বিশ্বাস করবে না সে। প্রজেক্টের কাজ করতে করতে রাত 11টা বেজে যায় প্রাপ্তির। একে তো সামিয়া চলে গেছে, উপরে রাত। এই রাতে একা একা বাসায় যাবে কিভাবে, এটা নিয়ে একটা চিন্তায় পড়ে গেল প্রাপ্তি। অফিস থেকে বেরোতেই কেউ একজন পেছন থেকে প্রাপ্তির মুখ চেপে ধরে। প্রাপ্তি কিছু বোঝার আগেই কালো কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে তাকে একটি গাড়িতে ওঠানো হয়। প্রাপ্তি সর্বোচ্চ চেষ্টা করে গঙ্গাতে লাগলো। বেশ কিছু সময় পর গাড়িটি কোথাও থামলো। প্রাপ্তিকে টানতে টানতে কোথাও নিয়ে ধাক্কা মারে অচেনা লোকটি। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় প্রাপ্তি। অচেনা লোকটি তখন প্রাপ্তিকে চেপে ধরে তার উপর নিজের ভয় ছেড়ে দেয়। লোকটির গরম নিঃশ্বাস যেন প্রাপ্তির ভেতরটাকে পুড়িয়ে দিচ্ছিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যখন ব্যর্থ, তখন প্রাপ্তি নিজেকে আর সংযত রাখতে পারে না। মুখের গঙ্গানি ক্রমশ বেড়েই চলেছে। অচেনা মানুষটি প্রাপ্তির গলা জোরে একটি কামড় দিতেই ব্যথায় কোঁকড়ে ওঠে প্রাপ্তি। তারপর প্রাপ্তিকে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেলে প্রাপ্তি নিজের চোখ ও মুখের বাঁধন খুলে ফেলে। আশেপাশে শুনশান নীরবতা, কেউ নেই। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে খানিকটা স্বস্তি নিঃশ্বাস পেল প্রাপ্তি। উঠে দাঁড়াতেই যাবে, পাশে একটা চিরকুট পেয়ে খুবই অবাক হলো সে। চিরকুট খুলতেই নজরে পড়ে। আবার দেখা হবে। প্রথমে ভেবেছিল এরকম কাজ অয়নই করতে পারে, কিন্তু হাতের লেখাটা অচেনা। যদি অয়ন না হয় তবে কে হতে পারে? আগেও অয়ন তাকে পাগল প্রমাণ করতে নানা রকম জঘন্য প্ল্যান করেছে, এবারও কি এমন কিছু করছে? অবাককর ব্যাপার, জায়গাটি একটি দোকান, যা তার বাসার পাশের গলিতে। অচেনা লোকটি তাকে এখানে কেন নিয়ে আসলো? যদি তার কোনো খারাপ মতলবই থাকতো তবে তো নীরব কোনো জায়গায় নিয়ে যেতে পারতো। মাথাটা বড্ড ব্যথা করছে। তখন পড়ে যে মাথায় বেশ জোরে আঘাত পেয়েছে সে। হাঁটুও খানিকটা ছিলে গেছে। খুব কষ্টে বাড়ির পানে রওনা দিল। বাসায় বসে ফ্রেশ হয়ে
বারান্দার গ্রিল ধরে দাঁড়ানো প্রাপ্তি। গলার জায়গাটা এখনো জ্বলছে। নিজেকে শান্ত করাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। আজ অয়নকে দেখে মন বারবার চাইছিল যা হয়েছে ভুলে যাও, মানুষটা ভালো নেই। কিন্তু 4 মাস আগে ঘটে যাওয়া ঘটনা তাকে বারংবার অয়নের প্রতি ঘৃণা বাড়িয়ে দিচ্ছে। মানুষের ভেতর কত রূপ থাকে সেটা বোঝা যে খুব কঠিন। সোডিয়ামের লাইটের আলো প্রাপ্তির অতীতের কালো দাগ যেন আরো সুস্পষ্ট করে তুলছে। প্রাপ্তি তো ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সে পথ অয়ন নিজে বন্ধ করে দিয়েছিল। অ্যাক্সিডেন্টে যখন বাচ্চাটিকে হারিয়ে প্রাপ্তি নিঃস্ব, তখন বাচ্চার তাগিদে খড়কুটোটুকু জড়িয়ে ধরতে চেয়েছিল, নিজের ভঙ্গুর সম্পর্ককে নতুন রূপ দিতে চেয়েছিল সে, কিন্তু তার হলো কই। অয়নকে যখন ফোন দিয়েছিল তখন একটি মেয়ে কণ্ঠস্বর ফোনটি রিসিভ করে। প্রাপ্তি কিছু বলার আগেই মেয়েটি বলে ওঠে, হ্যালো, কে বলছেন? অয়ন? অয়ন বাথরুমে আছে, আমাকে বলতে পারেন। হ্যালো অয়ন, বের হ, কেউ তোকে কল করেছে। কে ফোন করেছে? জানি না, চুপ করে আছে। রেখে দাও, গুরুত্বপূর্ণ সময় শুধু ফাউল রং নাম্বার ফোন আসে। রেখে দাও আর তুমি এখানে আসো। ফোনের ওপারের অয়ন আর মেয়েটির কথোপকথন শুনে অয়নের প্রতি ভালোবাসাটুকু শূন্য হয়ে যায়। সে তো ভালোই আছে, শুধু শুধু তার জীবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে ফিরে যাবার তো দরকার নেই। হয়তো তার প্রয়োজন অয়নের জীবনে ফুরিয়ে গেছে, থাক না সে নিজের মানুষকে নিয়ে। প্রাপ্তি না হয় মরে গেছে সারা জীবনের জন্য। সেদিনের পর থেকে প্রাপ্তি নিজ আত্মসত্তাকে প্রকাশ করতে দেয়নি। নিশান ও তার পরিবার বহুবার তাকে তার অতীত সম্পর্কে জানতে চেয়েছে, কিন্তু প্রাপ্তি লুকিয়ে গেছে। তবে মনের মাঝে হাজারো প্রশ্ন উকিঝুঁকি দেয়। কেন অয়ন প্রাপ্তির সাথে এমন করেছে? যদি একটা বাচ্চাই প্রয়োজন ছিল, তবে প্রাপ্তি কেন? আরো কত মেয়ে রয়েছে যারা টাকার বিনিময়ে সব করতে রাজি। কেন অয়ন প্রাপ্তির জীবনটাকে সারকার করতে চলে এলো? অতীতের কথা মনে পড়তেই চোখ ভিজে এসছে। কাল সকালে ওই মানুষটাকে আবারও দেখতে হবে। মাথা ব্যথাটা তীব্রতর হচ্ছে। কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছে প্রাপ্তি নিজেরও হুঁশ নেই। অপরদিকে রাত 3টে, আব্রাহাম কান্নায় ঘুম ভেঙে গেছে রাইসার। বাচ্চাটা খুব জোরে জোরে কাঁদছে। সচরাচর এভাবে আব্রাহাম কখনোই কাঁদে না। মাথায় হাত রাখতেই চমকে ওঠে রাইসা। গা জ্বরে পুড়ে যাচ্ছে বেচারার। এত রাতে কোথায় যাবে, কি করবে, কিচ্ছুই মাথায় কাজ করছে না তার। দৌড়ে রেশমা বেগমকে ঘুম থেকে জাগায় সে। রাত 3টায় ছেলেটাকে কোথায় নিয়ে যাবে বুঝতে পারছে না সে। রাইসার উত্তেজনায় শান্ত করতে রেশমা বেগম বলেন, আচ্ছা রাইসা, শান্ত হও, কিছু হবে না। আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি দরকার হলে। রাতে কোনো না কোনো হসপিটাল খোলা তো থাকবে। সরি আন্টি, আপনাকে এত রাতে এভাবে হয়রানি করার জন্য। আব্রাহাম আমার সব আন্টি, ওকে ছাড়া আমি সত্যি কিছু ভাবতে পারি না। ইটস ওকে, চলো আমি চাবি নিয়ে আসছি। বাইরে বেরোতেই এটি কালো গাড়ি দেখে অবাক রাইসা। গাড়িটা আবরারের, তার মানে বান্দায় এখনো যায়নি। বিগত 7 দিন লোকটা গাড়ি নিয়ে তার বাড়ির সামনে বসে থাকে। সকাল সন্ধ্যায় এভাবে রাইসের সামনে ঘুরঘুর করে উত্তক্ত করাই এই বান্দার মূল উদ্দেশ্য। যেন আঠার মতো লেগে আছে রাইসের সাথে সে। রাইসা আর রেশমা বেগমকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে গাড়ি থেকে বেরিয়ে আসে আবরার। আজকাল রাতগুলো নির্ঘুম কাটে তার। রাইসাকে এক ঝলক না দেখলে ঘুমেরা যেন তার কাছে আসতেই চায় না। রাইসার উদ্বিগ্ন মুখখানা তাকে জানান দিচ্ছে কিছু একটা গুরুতর ঘটেছে। রাইসাকে প্রশ্ন করলে কোনো উত্তর পাবে না, এটা তার অজানা নয়। তাই সরাসরি রেশমা বেগমকে প্রশ্ন করে বসে। রেশমা বেগম আব্রাহামের শারীরিক অবস্থার কথা সব খুলে বলে আবরারকে। আবরার এক মুহূর্ত দেরি করে না বলে, আন্টি আপনি বাসায় থাকুন, আমি নিয়ে যাচ্ছি ওদের। আন্টি ওকে বলে দিন আমার এবং আমার বাচ্চার কারোর দয়ার কোনো দরকার নেই। আন্টি, এটা জেদের সময় নয়, ওকে বলুন প্লিজ গাড়িতে উঠতে, ইট উইল বি ফাস্ট। আন্টি আমি বললাম তো আমাদের কারোর দয়ার দরকার নেই। এত আল্লাহ এতদিন কোথায় ছিল? প্লিজ আন্টি, দেরি হয়ে যাচ্ছে। চুপ করবে তোমরা? বাচ্চার জ্বর 102 ডিগ্রি, আর তোমরা পড়ে আছো নিজেদের জেদ নিয়ে। এই রাতে আবরারের সাথে যাওয়াটাই সেফ হবে রাইসা। অগত্যা বাধ্য হয়ে আবরারের সাথে হসপিটালের দিকে রওনা হয় রাইসা। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে তারা। ভেতরে ডক্টর আব্রাহামকে দেখছেন। আব্রাহামের অসুখটা প্রায়ই হয়, তবে এই 1 মাস তার কোনো সমস্যা হয়নি। রাইসা চিন্তিত মুখে এক কোণে দাঁড়িয়ে রয়েছে। আবরার তাকে নিপুণ দৃষ্টিতে দেখে যাচ্ছে। এই মেয়েটা কত রূপ! 1 বছর আগে এই মেয়েটি ছিল বেখেয়ালি।
প্রাণোচ্ছল একটি নারী, যাকে দেখলে তার মনে হাজারো রঙের খেলা লাগতো, মেলা লাগতো। হ্যাঁ, তখন এই অনুভূতিকে ঠিক কি বলে সেটা জানতো না। অথচ আজ সেই নারী তার বাচ্চার মা, নিজের শরীরের কথা চিন্তা না করে হসপিটালের করিডোরে পাংশ মুখে দাঁড়িয়ে আছে। ডক্টর সিদ্দিক হোসেনের ডাকে ধ্যান ভাঙে আবরারের। জি বলেন। বাবুর বাবা মা কি আপনারাই? জি বলেন। আমার কেবিনে আসুন, কিছু কথা বলার আছে। কিন্তু মুখোমুখি বসা ডক্টর সিদ্দিক এবং আবরার রাইসা। ডক্টরের হঠাৎ ক্যাবিনে ডাকা তাদের চিন্তায় ফেলে দিয়েছে। আচ্ছা, বাবুর ইমিউনিটি যে খুবই দুর্বল, সেটা কি আপনারা জানেন? জি, ও প্রিম্যাচুরি বেবি ছিল। কি হয়েছে ডক্টর? আপনারা বাবা মা, তাই আপনার কাছ থেকে কিছুই লুকোবো না। বাবুর হার্টে কিছু কমপ্লিকেশন আছে। আমার যতদূর ধারণা, বাবুর প্রিম্যাচুরিটি আর মলিনিউট্রিশনের কারণে হার্টের প্রবলেমটা হয়েছে। আমি কিছু টেস্ট করিয়েছি, কাল রিপোর্ট আসবে, তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। ওর যখন বার্থ হয়েছিল কিছু কমপ্লিকেশনস ছিল, কিন্তু ডক্টর তো বলেছিল এভরিথিং ইজ অলরাইট। তাহলে আসলে এসব প্রবলেমগুলো তখন হয়তো ধরা পড়েনি, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর বাবু বার্থ টাইমে সিরিয়াস ম্যালনিউট্রিশনে ভুগেছে। প্রিম্যাচুরিটির জন্য এই প্রবলেমগুলো আরও সিরিয়াস রূপ নিয়েছে। এখন এটার চিকিৎসা কি ডক্টর? দেখুন, বেবি অনেক ছোট, 7 মাস বয়সে বাইপাস করা পসিবল নয়। তবে কালকে রিপোর্ট আসলে আমি মেডিসিন দিতে পারি। আর ওর বয়স 6-7 মাস হলে বিদেশে নিয়ে হার্টের একটা ছোট অপারেশন করলেই হবে, ইফ নেসেসারি। ডোন্ট ওয়ারি, আল্লাহ তাআলা এত মাসুম বাচ্চার কিছুই হতে দিবেন না, ইনশাল্লাহ। তবে হ্যাঁ, বাবুকে কোনো রকম মেন্টাল স্ট্রেস দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। জি। ডক্টরের কেবিন থেকে বেরিয়ে রাইসা কান্না ভেঙে পড়ল। আব্রাহাম তার একমাত্র বাঁচার আশা। এতটুকু বাচ্চার শরীরে এই অবস্থা শুনে কিছুতে নিজেকে শান্ত রাখতে পারছে না সে। আবরার আজ একজন হতভাগ্য বাবা। আজ তার ভুলের জন্য তার ছেলে এতটা কষ্ট পাচ্ছে। সবকিছুর জন্য একমাত্র সেই দায়ী। এতটুকু বাচ্চা নাকি হার্ট ডিজিজ। না জানি কত কষ্ট তাকে বয়ে বেড়াতে হচ্ছে। রাইসার অবস্থা থেকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সে। ক্যাবিনের বাইরে থেকে ওকে মারলে আব্রাহামের মাসুম চেহারাটা দেখতে পারে আবরার। স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাকে। না যেতে আজ আব্রাহাম কাঁদছে। হ্যাঁ, আজ সে কাঁদছে। আজ তার চেয়ে দুর্ভাগা কেউ নেই। সকাল 8টা। রাইসা ক্যাবিনে আব্রাহামের পাশে চেয়ারে বসে ঘুমিয়ে আছে। আবরার নির্ঘুম রাত কাটিয়েছে। সারা রাত শুধু এক চিন্তা, যে রিপোর্ট কি আসবে। আব্রাহামকে নিয়ে তার যে অনেক স্বপ্ন ছিল। আব্রাহামের বাবা হওয়ার যোগ্যতা হয়তো তার আসলেই নেই, কিন্তু এভাবে রাইসা আর আব্রাহামকে একা রাখতে পারবে না সে। যেভাবেও তাদের দুজনকে তার সাথে নিয়ে যাবে। দরকার হলে শিকদার বিলাস ছাড়তেও সে রাজি। সূর্যের এক ফালি রোদ মুখে পড়তেই ঘুম ভেঙে যায় রাইসার। চোখ খুলতেই দেখতে পায় আব্রাহামকে আদর করছে আবরার। এ দৃশ্যটি এতদিন শুধু কল্পনাই করেছে, তবে আজ তা বাস্তবতায় পরিণত হয়েছে। চুপটি করে ছেলেটা বাবার আদর খাচ্ছে। ভোরের দিকে ছেলেটার জ্বর কমেছে, এখন স্যালাইন খুলে দিয়েছে। আচ্ছা, আব্রাহামের তো অধিকার বাবার ভালোবাসা পাওয়ার। নিজের রাগ জিতের জন্য কি আব্রাহামকে তার বাবার কাছ থেকে দূরে করে দিচ্ছে? ডক্টর বলেছে কোনো মেন্টাল প্রেশার ওকে দেয়া যাবে না। আব্রাহামের ভবিষ্যতের কথা ভেবেও আবরারকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত রাইসার। রাইসাকে ভাবতে দেখে আবরার জিজ্ঞেস করে, কি ভাবছিস? আব্রাহামকে নিয়ে ভাবিস না, আমি আছি তো, কিছু হতে দিব না আমার বাচ্চার। তোর সাথে কিছু কথা ছিল। বল, শুনছি। এতদিন আমরা দুজনে অনেক স্বার্থপরতা দেখিয়েছি। এবার কি আমাদের বাচ্চার জন্য সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করতে পারি? আব্রাহামের জন্য একটা কমপ্লিট ফ্যামিলি দরকার, যা আমি একা ওকে কখনোই দিতে পারবো না। আর তুই যদি ওকে আপন করে নিতে চাস, সেটাতেও রাজি। আমি শুধু ওর হ্যাপিনেসটাই চাই, আর কিছু না। তুই জানিস তুই কি বলছিস? আমাদের সম্পর্ক আছেই তো, এই একটা সুতো। ওর যদি কিছু হয়ে যায়, আমাদের কিছুই থাকবে না। ওর জন্য না হয় আবার একটু চেষ্টা করি। আমি তোকে ভালোবাসি রাইসা। আমাদের সম্পর্কে ও একমাত্র শুধু নয়। আমি জানি আমি হয়তো তোর জন্য পারফেক্ট নই, কিন্তু আমি নিজেকে বদলে নেব, দেখিস। আমি তোদের কোনো কষ্ট পেতে দিব না। প্লিজ, আমাদের বাপ ছেলেকে একা করে দিস না। আমার যেমন ওকে দরকার, তেমন তোকেও দরকার। আমি যে দুজনকেই চাই। কিন্তু দাদি, আমি এসবের পরোয়া আর এখন করি না। কি হবে বল, যদি শিকদার টাইটেল না থাকে? টাকা পয়সা কি সব? তুই একবার বল, সব ছেড়ে দেব। আমি একটা পরিবার চাই, নিজের পরিবার, যেখানে কোনো ছলছাতুরি নেই। প্লিজ রাইসা। এবার যদি কিছু করেছিস তো দেখবি আমি কি করি। তুই বললে জীবনটুকুও দিয়ে দিব, তবুও কষ্ট পেতে দিব না, আই প্রমিস। রাইসার চোখ চিকচিক করছে। সব অভিমান রাগ অশ্রুরূপে
গড়িয়ে পড়ছে। আব্রাহামকে শুয়ে রাইসার কাছে হাঁটু গেড়ে বসে আবরার দুটো হাত দিয়ে তার গাল দুটি ধরে বলে, অনেক কাঁদিয়েছি, আর না, এই মুক্ত করার দাম যে অনেক, এত ক্ষতি করা যায়। রাইসা আর না পেরে আবরারের বুকে মুখ লুকায়। এটা যে তার সবচেয়ে প্রশান্তির জায়গা। আজ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। আবরারও পরম যত্নে তার ভালোবাসাকে আগলিয়ে ধরেছে। অপরদিকে প্রাপ্তির মনটা খচখচ করছে। কেন জানি মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে, কিন্তু পেছনে কেউ নেই। বারবার পেছনে ফিরে কাউকে দেখতে পাচ্ছে না সে। তবে সেই অচেনা লোকটি তার পিছু নিয়েছে। অফিস যাওয়ার জন্য রিক্সা খুঁজে যাচ্ছে, কিন্তু কোনো রিক্সা না পাওয়ায় হেঁটে মরে যেতে হচ্ছে তাকে। রাস্তা হাঁটার সময় বারবার মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। এবার মনে হচ্ছে মানুষটি তার খুব কাছে চলে এসছে। দেরি না করে পেছনে ফিরলেই দেখতে পায়। আপনি এখানে? কেন বলো তো, আমি আসতে পারি না? দেরি না করে পেছনে ফিরলে দেখতে পায় নিশান পেছনে দাঁড়িয়ে আছে। হুট করে নিশানকে দেখে প্রথমে প্রাপ্তিও চমকে ওঠে। প্রাপ্তিকে ঘাবড়ে যেতে দেখে নিশান জিজ্ঞেস করে, খুশবু, তুমি ঠিক আছো তো? জি, আমার কি হবে? তোমাকে খুব টেনশন লাগছে, তাই আর কি। আপনি কখন এসেছেন? আমার অ্যাড্রেস কিভাবে পেলেন? সকালে এলাম, আর ড্রেস আমার বন্ধুই দিল। বলল তুমি নাকি এখানে থাকছো। আসলে তুমি তো বেশ কিছুদিন হয়েছে এখানে, তাই দেখতে এলাম। অফিসে যাচ্ছ বুঝি? জি। আন্টি আঙ্কেল কেমন আছেন? ভালো। তোমার গলার কি হয়েছে? কিছু না, অ্যালার্জি আর কি। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। নিশান আর বেশি ঘাটায় না। প্রাপ্তিও খুব অপ্রস্তুত হয়ে পড়ে নিশানের প্রশ্নে। একবার বলতে চেয়েও থেমে যায়। শুধু শুধু নিশানকে টেনশন দেওয়ার মানেই হয় না। তারা দুজনেই হেঁটে রওনা দিল মেইন রোডের দিকে। আড়াল থেকে কেউ একজন খুব নিপুণভাবে তাদের লক্ষ্য করছিল। প্রাপ্তির চলে যাওয়ার দিকে তার শান্ত নজর। প্রাপ্তির নিশানের সাথে চলে যাওয়ার পর সেও গাড়িতে বসে রওনা দেয় গন্তব্যের দিকে। সকাল 11:30, অর্থাৎ 11:30। প্রাপ্তি ডেস্কে বসে নতুন প্রজেক্ট কাজ করে যাচ্ছে। আজকে সাইট ভিউইং এর জন্য নারায়ণগঞ্জ যেতে হবে অয়নের সাথে। প্রাপ্তি প্রথমে আপত্তি জানালো, আশফির উপর কথা বলতে পারলো না। মনে মনে অনেক বেশি বিরক্ত, কিন্তু কিচ্ছু করার নেই। একটু পর পিয়ন এসে জানায়, ম্যাডাম, বস আপনাকে ওনার রুমে যাইতে বলছে। আচ্ছা। আশফির রুমের বাইরে দরজা নক করতে আশফির ভেতরে আসতে বলে। সেখানে অয়নও উপস্থিত ছিল। অয়নকে তোয়াক্কা না করেই আশফির উদ্দেশ্যে বলে ওঠে, স্যার, আমাকে ডেকেছিলেন? ওহ খুশবু, আসো। যার জন্য ডেকেছিলাম, তোমাদের এখনই বের হতে হবে। অয়ন চাচ্ছিল সকাল সকাল সাইড ভিউ করে আসবে, আর তোমাকে একাই যেতে হবে। কিন্তু স্যার, এটা তো সেকেন্ড হাফে ছিল, আর আমি একা। থ্যাংক ইউ আমার উপর ট্রাস্ট করার জন্য, বাট নো, বাট আই নো ইউ ক্যান ডু ইট, সো গেট রেডি। প্রাপ্তি আর কথা বাড়াতে পারে না। অয়নের দিকে তাকালে দেখতে পায় সে মিটমিটি হেসে যাচ্ছে। প্রাপ্তি রাগী লোক নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রাপ্তি যাওয়ার পর অয়ন আশফিকে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে আমি ঋণী থাকবো। ভাই, তোর আর স্বামীর উপর আমার 5 আনার ভরসা নেই। যাই করিস পুলিশ কেস করাইস। ডোন্ট ওয়ারি, আজকে ওরা আমাকে বলতে হবে কেন আমাকে চিনতে চাইছে না। এত কিসের রাগ? যা ভালো মনে হয় করিস, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, ওর মেন্টাল কন্ডিশন কিন্তু ভালো নয়। মিসক্যারেজ হ্যান্ডেল করার মতো মানসিক ক্ষমতা সবার থাকে না। শি হ্যাজ বিন সাফারিং সিন্স দেন, সো টেক কেয়ার অফ হার। কিচ্ছু হবে না, আমি ওর কিছু হতেও দিব না। অয়ন আশফির সাথে কথা বলে সোজা পার্কিং এরিয়াতে চলে যায়। রিয়াদকে নিয়ে এই 4 মাসে কি কি হয়েছে প্রাপ্তির জীবনে সব ডিটেলস কালেক্ট করেছে সে। প্রাপ্তি এই 4 মাস কতটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিভাবে সে নিজেকে একটি রুমে আটকে রেখেছিল, তার এই 4 মাসের প্রতিটি নির্ঘুম রাতের খোঁজ অয়ন নিয়েছে। কাল যখন প্রাপ্তি তাকে চিনতে পারছিল না, অয়নের রাগের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। ভেবেছিল প্রাপ্তিকে নিজের কাছে আটকে রাখলে প্রাপ্তি হয়তো তাকে সত্যিটা বলবে। রাতে অচেনা লোকটি যে প্রাপ্তিকে তুলে নিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, সে অয়ন। কিন্তু প্রাপ্তির গলায় কামড় দেওয়ার সময় লক্ষ্য করে তার গলা থেকে একটু ডিস ক্ষত দেখা যাচ্ছে। প্রাপ্তিকে টোকা দিলে যে মানুষটি নিজেকে ঠিক রাখতে পারে না, সে প্রাপ্তির ক্ষতদাগটি দেখে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না। তাই সে জায়গা ছেড়ে চলে যায়। রিয়াদকে 7 ঘন্টার সময় দেয় যাতে খুশবুর পুরো ডিটেলস সে বের করে, এবং রিয়াদ সেই কাজটি করেও। অয়নকে জানায় প্রাপ্তি অ্যাক্সিডেন্ট এবং মিসক্যারেজের পর মানসিক ট্রমার জন্য ট্রান্সিয়েন্ট অ্যামনেসিয়া হয়েছে। তবে অয়নের ধারণা প্রাপ্তি কিছু ভুলেনি। কোনো একটা কারণে
ইচ্ছে করে প্রাপ্তি নিজেকে গোপন করছে, নিজের অস্তিত্ব মানতে সে নারাজ। গাড়ির ড্রাইভিং সিটে গা এলিয়ে দিল অয়ন। নিজের ভালোবাসা প্রমাণ করার উপায় তা জানা নেই। রিয়াদের কাছ থেকে সব জানতে পেরে প্রাপ্তির কাছে ছুটতে যায় সে, কিন্তু অন্য একটি ছেলের সাথে প্রাপ্তিকে দেখে ভেতরে ভেতরে জ্বলতে থাকে অয়ন। প্রাপ্তিকে এবার হারিয়ে ফেললে বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলবে সে। গাড়ির কাছে টোকা পড়ায় ভাবনার জগতে ছেদ পড়ে তার। বাইরে তাকাতে দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে। মেয়েটিকে এখন আরো বেশি মাতাল করার সুন্দরী লাগে। আগে খুব কম শাড়ি পরতো, কিন্তু এখন সবসময় শাড়ি পরে। চুলগুলো ঢেউ খেলে মাতাল হওয়ার সাথে পাল্লা দিয়ে। মুখটা বড্ড শুকিয়ে গেছে, ঠোঁটের নিচে তিলটা আরো সুস্পষ্ট। তিলটা মাদকতা সৃষ্টি করে মনের গহীনে। মেয়েটির এমন এমন জায়গায় তিল আছে যা অয়নের শুধু নেশার ঝোঁক বাড়িয়ে তোলে। মেয়েটা যেন জলজন্ত নেশার বস্তু, নেশার স্তব। নিজের দিকে অয়নের নেশাগ্রস্ত দৃষ্টি প্রাপ্তিকে বেশ অপ্রস্তুত করছে। সে এবার একটু দৃঢ় কণ্ঠে বলে ওঠে, যদি যাওয়ার ইচ্ছা না করে থাকে তাহলে বলতে পারেন। আমার অহেতুক নিজের সময়টা নষ্ট করার ইচ্ছা নাই। দরজা খোলা আছে, উঠে আসুন। মুচকি এসে অয়ন প্রাপ্তিকে বলে। প্রাপ্তি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। প্রাপ্তি বসে পড়ে অয়ন গাড়ি স্টার্ট দেয়। আপন গতিতে গাড়ি চলতে থাকে। দুটি মানুষ পাশাপাশি, কিন্তু নিশ্চুপ পরিবেশ। নীরবতা বিরাজ করছে তাদের মাঝে। প্রাপ্তি আর চোখে অয়নকে দেখে যাচ্ছে। মানুষটাকে দেখলেই মনে মোচড় দেয় তার। আচ্ছা, মানুষটা ভালো আছে তো? লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই মিস খুশবু। দেখতে হলে সরাসরি দেখুন। চোরের মতো দেখলে আমার লজ্জা লাগবে। অয়নের কথায় লজ্জায় পড়ে যায় প্রাপ্তি। নজর বাহিরে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আপনাকে দেখতে বই গেছে আমার। একজন বিবাহিত পুরুষের দিকে তাকাবো এতটা নীচ মন মানসিকতা আমার নয়। আমার সম্পর্কে সব জানেন দেখি। সারা শহর জানে, আমি জানবো না? আপনার বাগদত্তা জানেন আপনি আমার সাথে আছেন এখন? বাগদত্তা? তার সাথে তো আপনার শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, ওয়াইফও তো বলতে পারছি না। প্রাপ্তির কথা শুনে জোরে হেসে ওঠে অয়ন। অয়নকে হাসতে দেখে প্রাপ্তি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে, তাই জিজ্ঞেস করে, আপনি হাসছেন যে? তো কি করব, আমার একবারই বিয়ে হয়েছে, আমার কোনো বাগদত্তা নেই। আর সারা শহরে জানে এঙ্গেজমেন্ট আমার না, ভাইয়ের ছিল। আপনি আমার প্রাপ্তির মতোই দেখতে। আপনি আমার প্রাপ্তি নন, তাই আপনাকে শিকদার ফ্যামিলির ইন্টারনাল ইস্যু আপনাকে বলতে পারবো না। তবে এটুকু জেনে রাখুন, আমার কোনো বাগদত্তা নেই। আমার শুধু একটাই বউ, শুধু প্রাপ্তি। খুব ভালোবাসেন বুঝি? খুব। ও যদি বলে আমি জীবন বাজি রাখতেও পারবো। সত্যি? সন্দেহ আছে? আমি কি সন্দেহ করার? তবে হয়তো আপনার ভালোবাসায় খুঁত ছিল, তাই হয়তো শুনেছি উনি মারা গেছেন। প্রাপ্তির কথায় মুখ শক্ত হয়ে যায় অয়নের। গম্ভীর এবং রাগী কণ্ঠে বলে, আমার প্রাপ্তি মারা যায়নি, রেগে আছে শুধু। যেদিন আমি ওর রাগ ভাঙাতে পারবো, ও আবার আমার কাছে চলে আসবে। প্রাপ্তি আর কোনো কথা বলে না। অয়নের রাগ সম্পর্কে তার ধারণা রয়েছে, কিন্তু অয়ন কি সত্যি তাকে এতটাই ভালোবাসে? যদি ভালোবাসতো তবে কি তাকে এত ছলনার মাঝে রাখতো? একবার তাকে খোঁজার চেষ্টা করতো না? তার অবর্তমানে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠতা জড়াতো? যদিও তার এঙ্গেজমেন্ট হয়নি, কিন্তু এগুলো তো এড়ানো যায় না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে তার হুঁশ থাকে না প্রাপ্তির। রাত 9টা। বাস রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্রাপ্তি এবং অয়ন। কাজ শেষে ঢাকার পথে রওনা দেয় তারা, কিন্তু মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায় অয়নের। একে তো রাত, তার উপর রাস্তায় তেমন ট্রান্সপোর্টও নেই যাতে তারা ঢাকা যেতে পারে। উপায়ন্তর না দেখে অয়ন প্রাপ্তিকে বলে, আমার ভিলা পাশে আছে, বেশি না 20 মিনিটের রাস্তা। বারান্দা দ্বারা প্রাপ্তি। বৃষ্টির ছিটা প্রাপ্তির মুখ ভিজিয়ে দিচ্ছে। আজ প্রাপ্তির মাঝেও উন্মাদনার ছোঁয়া লেগেছে। খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিকে আলিঙ্গন করতে।
ঠান্ডা বাতাস আরো উন্মাদনার সৃষ্টি করছে। আজ ভিজতে ইচ্ছে করছে প্রাপ্তির, মন উজাড় করে বৃষ্টির কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছে হচ্ছে। তাই আর নিজেকে না আটকে ছাদের দিকে রওনা দেয় সে। বেশ কিছুক্ষণ ভেজার পর একজোড়া উষ্ণ হাত তাকে পেছন থেকে আলিঙ্গন করে। শীতল শরীরে উষ্ণ হাতটি যেন ভালোবাসার উষ্ণতা প্রাপ্তির প্রতিটি লোমকোষে পৌঁছে দিচ্ছে। পেছনে ফিরতে দেখে নেশাগ্রস্ত চোখে অয়ন তাকে দেখছে। অয়নের কাছে প্রাপ্তিকে কোনো অপসরার চেয়ে কম লাগছে না। ভেজা ঠোঁটজোড়া ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছে তাকে মাতাল করছে। মাঝে মাঝে পুরুষের পক্ষে নিজেকে আটকে রাখা যে বড্ড কঠিন। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টায় অয়ন হার মেনে নেয়। প্রাপ্তিও যেন একটা ঘোরের মাঝে আছে। আজ বৃষ্টি যেন মাতাল করে তুলেছে দুটি হৃদয়কে। অয়ন প্রাপ্তির নিজের খুব কাছে নিয়ে আসে। শুধু দুজনের হৃৎপিণ্ডে ধুকভুকানি আর প্রকৃতির মাতাল শব্দ শোনা যাচ্ছে। অয়ন প্রাপ্তির কাছে আসতেই জোরে আকাশটা ডেকে ওঠে। কোথাও বাজ পড়েছে। প্রাপ্তিও ভয়ে অয়নকে জড়িয়ে ধরে। আকাশের গর্জনে প্রাপ্তির বরাবরই ভয়। বজ্রপাতের শব্দ যত বাজছে ততই ভয়ে অয়নের বুকে সিটিয়ে আছে সে। অয়ন মুচকিয়ে এসে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরছে প্রাপ্তিকে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আর 4 মাস পর তার খালি হৃদয় পূর্ণতা পেয়েছে। কিছু সময় পর প্রাপ্তির হুঁশ ফেরে। এতক্ষণ ঘোরের বসে কি করছিল সে? সম্বিত ফেলে অয়নকে ধাক্কা মেরে চলে যেতে নিলে অয়ন হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। তাকে কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, নেশা ধরিয়ে পালিয়ে যাচ্ছ? আমি ইচ্ছে করে করিনি, ছাড়ুন। ছেড়ে দিলেই তো পালিয়ে যাও। এই 4টা মাস একা একা জীবনটাকে বইতে বইতে আমি ক্লান্ত, আর পারছি না প্রাপ্তি। আমি শেষবারের মতো বলছি, আমি প্রাপ্তি নই। একটা কথা কতবার বলবো, আমি খুশবু। চেঁচিয়ে হলো প্রাপ্তি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে যেতে নিলে অয়ন বলে ওঠে, আমি সব জানি প্রাপ্তি। আমার সামনে অন্তত তোমার এই নাটকগুলি করতে হবে না। তুমি প্রাপ্তি, তার সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে। তোমার মিসক্যারেজ হয়েছে। প্রাপ্তি যখন আমাকে ছেড়ে যায় তখন সে প্রেগনেন্ট ছিল। এদিকে কিছু প্রমাণ হয় না, তাই সবচেয়ে বড় প্রমাণ তোমার হ্যান্ডরাইটিং। না হয় তুমি প্রাপ্তির মতো দেখতে, তোমার সাথে ওর হ্যান্ডরাইটিংও মিলে যাবে। তাই অহেতুক চেষ্টা করো না। আর এ বাড়িতে তুমি প্রথম এসেছ। তুমি এবার প্রতিটা জিনিস এত ভালো করে কি করেছি না, কারণ এই বাড়ির সবকিছু আমার প্রাপ্তির গোছানো, মানে তোমারই গোছানো। প্রাপ্তি, আমার দোষটা কোথায়? আমি জানি না এতটা ঘৃণা তুমি কেন করছো। খুনের আসামিকেও একটা শেষ সুযোগ দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, অথচ তুমি বিগত 4 মাস ধরে আমাকে শাস্তি দিয়ে যাচ্ছ। আমি জানিও না আমার দোষটা কোথায়, তাও তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব। প্লিজ আমাকে একা করে চলে যেও না। এতক্ষণ চুপচাপ প্রাপ্তি সব শুনে যাচ্ছিল। চোখ থেকে ক্রমাগত অশ্রুধারারা বয়ে যাচ্ছে। প্রাপ্তির রেসপন্স না পেয়ে অয়ন তার কাছে যায়। নিজের দিকে ঘুরিয়ে আলতো করে তার দুগালে হাত ছুঁয়ে বলে ওঠে, প্লিজ প্রাপ্তি, আমি ক্লান্ত। এবার তুমি আমায় ছেড়ে চলে গেলে মরেই যাব, সত্যি মরে যাব। আমি আপনার বলির বাকরা। আপনি কোনোদিন আমাকে ভালোবাসেননি। আমি জাস্ট একটা বংশবৃদ্ধির টুল। আপনি কি ভেবেছেন আমি কিছুই জানি না? আপনি কোনোদিন আমার কথা ভেবেছেন? প্রথমে ভেবেছিলেন আমি আপনার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, তাই আমাকে বিয়ে করলেন। আমার সম্মান নষ্ট করা ছিল আপনার মূল উদ্দেশ্য। আমাকে পাগল প্রমাণ করার জন্য কোনো ওয়ে কি বাদ রেখেছিলেন? তারপর যখন প্রুভ হলো আমি নির্দোষ, তখন আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে এজন্য মেনে নেননি যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে শুধু আপনার উত্তরাধিকের জন্ম দেওয়ার জন্য আপনার বাড়িতে রেখে দিয়েছিলেন। না প্রাপ্তি, তুমি যা ভাবছো তা ঠিক নয়। তাহলে দাদির সাথে আপনার ডিল হয়নি? বাচ্চা হবার পর আমাকে ডিভোর্স দিয়ে দিবেন বলুন? হ্যাঁ, তখন মহিমা শিকদারকে ঠান্ডা করার জন্য আমি হয়েছিলাম। কিন্তু কি? কোথায় ছিলেন আপনি যখন আমি আইসিইউতে 15 দিন পড়েছিলাম? কোথায় ছিলেন যখন আমার বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি? আমি বলি, আপনি তখন আপনার নারী সঙ্গীদের সাথে ব্যস্ত ছিলেন। আমি আজও অনুতাপ করি কেন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। আপনি আমার জীবনে না আসলে আমার লাইফে এতটা কষ্ট থাকতো না। আমি আপনার মুখও দেখতে চাই না। বেশ, তোমার ইচ্ছে যেন পূর্ণ হয়। আমি তোমার সামনে কোনোদিনই আসবো না। তবে একটা কথা জেনে রেখো, এই অয়ন শিকদারের জীবনে শুধু একজনই নারী এসেছিল,
সে হলো কেবল তুমি। প্রাপ্তি ব্যতীত কোন নারী আমার জীবনে আসে না, আর আসবেও না। আর শিকদার পরিবারের সম্পত্তিতে আমার কোনোদিন কোনো অধিকার ছিলই না। আমি সব কিছু ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য। জানি তোমার বিশ্বাস হবে না, তবু বলছি আমি তোমাকে কোনোদিন ঠকাইনি। আমি শুধু তোমাকে ভালোবেসে এসেছি। যাক, আমার মুখ যেন উপরওয়ালা তোমাকে কোনোদিন না দেখায় এই কামনাই করি। যদি দেখো, সেটা যেন আমার মরা মুখ হয়। বলেই অয়ন সেখান থেকে বেরিয়ে যায়। প্রাপ্তির কানে এখনো বাজছে অয়নের বলা প্রতিটি কথা, যেন কলিজাতে লেগেছে, যেন কেউ ভোঁতা ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে রক্তক্ষরণ করছে। রাগের বসে যা নয় তাই সে তো বলে তো দিয়েছে, না জানি ভাগ্য তাদের কোন নতুন মোড়ে এসে দাঁড় করাবে। সকাল 6টা। রাতের মেঘ কেটে ভোরের মিষ্টি সকাল প্রকৃতিকে নতুন রূপে সাজিয়েছে, কিন্তু মেঘের ঘনঘটা প্রাপ্তির জীবনে এখনো চেয়ে আছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। সত্যি কি সে অয়নকে ভুল বুঝছে? বারবার অতীতকে মনে করে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। মনটা যে বড্ড বেহায়া, কিছুতেই স্থির হচ্ছে না। কাল রাতের পর থেকে অয়ন একবারও তার সামনে আসেনি। হয়তো তাদের সম্পর্কের ইতি এখানেই। এটাই তো চেয়েছিল প্রাপ্তি। তবে আজ কেন মনটা খালি খালি লাগছে? খালি বেহায়ের মতো অয়নকে আপন করে নিতে ইচ্ছে করছে। সকাল 9টা। স্থান চিটাগং। আজই ঢাকার পথে রওনা দেবে আবরার। দাদির সম্মুখীন তার হতে হবে। আব্রাহামের রিপোর্ট চলে এসছে। হার্টে ছোট ব্লক ধরা পড়েছে। ডক্টর সিদ্দিক মেডিসিন দিয়েছেন। যখন 7 থেকে 8 বছর হবে তখন যদি ব্লকটা থাকে তবে বাইরে নিয়ে ছোট একটি অপারেশন করতে হবে। বাবা হিসেবে ছেলের কোনো অযত্নশীল হতে দেবে না। তাই আজই ঢাকা নিয়ে যাবে রাইসা আর আব্রাহামকে। রাইসা যদিও আপত্তি করেছিল, কিন্তু কোনো কথাতেই রাজি হয়নি আবরার। রাইসের সাথে তার মনের দূরত্ব এখনো তেমনই আছে, কতটা অনেক বেশি। তাই হয়তো দেরি হবে সেটা পূরণে। ঢাকা যেয়ে প্রথম কাজ নিশির সাথে বিয়েটা ভেঙে দেওয়া আর রাইসাকে তার যোগ্য স্থান দেয়া। মেয়েটাকে আর কোনো অসম্মান সহ্য করতে দেবে না আবরার। রাইসের ডাকে হুঁশ ফেরে আবরারের। কি ভাবছিস? কিছু না, প্যাকিং শেষ। আবারও ভেবে দেখ আরবার। আমার মনে হচ্ছে আমাদের ঢাকায় নিয়ে যাওয়াটা হয়তো ভালো ডিসিশন নয়। নিজের পরিবার নিজের কাছে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না অন্যায়। আর কাল রাতে আমি জানিয়ে দিয়েছিলাম আমি তোদের ছাড়া ঢাকা ফিরছি না। কিন্তু চুপ, আর যেন একটা কথাও আমি না শুনি। রাইসার কাছে এসে দু হাত দিয়ে তার গলাকে আলতো করে ছুঁয়ে কপালে দেয় উষ্ণ ছোঁয়া। তারপর বলে ওঠে আবরার, ভালোবাসি তোকে। এই শেষবার বিশ্বাস করে দেখ, তোদের আর নিরাশ করবো না, আই প্রমিস। হয়তো তোদের বিলাসিতা দিতে পারবো না, কিন্তু তোদের কোনো কমতি দিতে পারবো না। শুধু একটু পাশে থাকিস। সব সময় থাকবো। আমি জানি তুই ঠিক একজন আদর্শ বাবা হয়ে উঠবি। উফ, শুধু আমি আদর্শ বাবা হতে চাই না, আদর্শ স্বামীও হতে চাই। জানি তোর ক্ষত হৃদয়টাতে জায়গা করে নিতে সময় লাগবে, কিন্তু আমি হার মানছি না। আমাকে এই শেষ সুযোগটা দিবি রাইসা? ভেবে বলিস? এইবার কিন্তু আমি কোনো ছাড় দিব না। এই রাইসা কিন্তু অনেক গভীর তলিয়ে যেতে পারি। সব চলবে, আমি তোর মাঝে নিজেকে হারাতেও রাজি। রাইসা মুচকি এসে আবরারকে জড়িয়ে ধরে। আবরারও পরম আদরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যতটা শক্ত করে ধরলে একে অপরের সাথে মিশে যেতে পারে। সকাল 11টা। প্রাপ্তি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, কিন্তু অয়নকে কোথাও পায় না। কাজের লোকদের জিজ্ঞেস করলে তারাও কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর অচেনা নম্বর থেকে প্রাপ্তির ফোনে একটা কল আসে। ফোন ধরতেই গলাটা বেশ পরিচিত লাগে। হ্যালো হ্যালো প্রাপ্তি ম্যাডাম। রিয়াদ, জি ম্যাম, পয়েন্সারের ফোনটা অফ পাচ্ছি সকাল থেকে। আপনি কি জানেন উনি কোথায়? আমি কিছুতে ওনার সাথে যোগাযোগ করতে পারছি না। ম্যাম, আপনি কি জানেন উনি কোথায় আছেন? না আমি জানি না। উনি কি বাসায় যাননি? না ম্যাম, উনি বাসায় যাননি, আর ওনার সাথে যোগাযোগও করতে পারছি না। রিয়াদ, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? জি, কেন বলুন তো ম্যাম? কিছু কথা আছে আপনার সাথে। ফ্রি হলে আমাকে জানিয়েন। রাখছি। জি ম্যাম। ফোনটা রাখার পর থেকে মাথায় হাত দিয়ে বসে পড়ল প্রাপ্তি। মাথা যেন বন্ধ বন্ধ লাগছে। কাজের লোকেরা জানিয়েছে কাল রাতে বাড়ি থেকে বের হয়েছে সে। কোথায় গেছে, কি করছে সেটা রিয়াদ যদি না জানে তাহলে আর কারো পক্ষে জানা সম্ভব নয়। না চাইতেও বিষয়টা ভাবিয়ে তুলছে প্রাপ্তিকে। অয়নের সব থেকে খারাপ দিক ওর রাগ। রাগের বসে উল্টাপাল্টা কিছু করে ফেলেনি তো? হ্যাঁ, আর ভাবতে পারছে না প্রাপ্তি। ভিলার ড্রাইভার প্রাপ্তিকে গাড়িতে করে অফিসে পৌঁছে দেয়। বিকেল 5টা। ক্যাফেতে মুখোমুখি বসা রিয়াদ এবং প্রাপ্তি। এখনো অবধি অয়নের কোনো খোঁজ পায়নি সে।
না চাইতেও খারাপ চিন্তা ঘিরে রেখেছে প্রাপ্তিকে। রিয়াদ এবং সামি দুজন এমন মানুষ যারা অয়নের সকল গোপন তথ্য জানে। অয়নের লাভ লাইফ, বিজনেস লাইফ সবকিছু মনের সাথে যুদ্ধ করে আজ ক্লান্ত প্রাপ্তি। তাই রিয়াদের কাছেই সকল প্রশ্নের উত্তর সে খুঁজে পাবে। ম্যাম, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? অয়নের সাথে আমার বিয়ের সত্যটা জানতে চাই। কেন অয়ন আমাকে বিয়ে করেছিল? আপনি ছাড়া কেউ আমাকে উত্তর দিতে পারবে না। স্যার আপনাকে বিয়ে করেছিল, তার পেছনে সেই মুহূর্তে একটা কারণ ছিল, তা হচ্ছে প্রতিশোধ। আপনার নামের ফেক অ্যাকাউন্টের কারণে উনি ভেবেছিলেন আবরাসের অ্যাক্সিডেন্টে কোথাও না কোথাও আপনারও দোষ ছিল। আর আপনাকে একটা গোলক দাদার ভিতরে রাখার কারণ দুটি ছিল, একটি দাদিজান, দ্বিতীয়টি ওই প্রতিশোধ। ধীরে ধীরে স্যার আপনার প্রতি দুর্বল হতে থাকেন। তারপর জানতে পারেন আপনার সাথে আবরার সাহেবের কোন সম্পর্ক কোনোদিনই ছিল না। আপনার চাচাতো বোন আপনার নামে ফেক আইডি চালাতো। ধীরে ধীরে দশগুলো কেটে গেলে উনি সিদ্ধান্ত নেন এই সম্পর্কটাকে আবার জীবন্ত করবেন। উনি বড় ম্যাডামের সাথে অনেক ঝগড়াও করছেন। এরপর বড় ম্যাডাম এক সপ্তাহ রাজি হন। সেটা হলো খুব দ্রুত আপনি যাতে কনসেপ্ট করেন। স্যার এটাও মেনে নিয়েছিল। তারপর আপনি যে রাতে স্যারকে ছেড়ে চলে যান, সেদিন স্যার আপনাকে সব খুলে বলতে চেয়েছিলেন এবং আপনাকে বিয়ের জন্য প্রপোজ করতে চেয়েছিলেন। সে রাতে আমরা একটা লাশ পাই। আমরা তো ভেবেই নিয়েছিলাম সেটি আপনার লাশ, আপনি মারা গেছেন। কিন্তু স্যার সেটা বিশ্বাস করেনি। স্যার যখন জানতে পারেন আপনি প্রেগনেন্ট ছিলেন, পাগল প্রায় হয়ে পড়েন। ঢাকা তন্ন তন্ন করে খুঁজছেন তিনি। আমরা তাকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। বড় ম্যাডাম বারবার স্যারকে বিয়ের জন্য জোর করতে লাগেন। স্যারের লাইফে যাতে আপনার পরবর্তী কেউ না আসে, তাই স্যার শিকদার বংশের সম্পত্তির ভাগও ছেড়ে দিয়েছেন। এই 4 মাস স্যার কিভাবে জীবন কাটিয়েছেন তা কেবল আমরা জানি। যদি তার জীবনে কোথাও কোনো নারীর প্রবেশ থাকে, সেটা শুধুমাত্র রাইসা ম্যামেরই ছিল। রাইসা ম্যাম এবং তার বাচ্চাটিকে দেখাশোনার দায়িত্ব স্বেচ্ছা নিয়েছিলেন বলেই রাইসা ম্যামের সাথে তার কথা বা দেখা হতো। আমার মনে হয় ম্যাম আপনার যা জানার ছিল আমি তার উত্তর ঠিক মতো দিয়েছি। অয়ন অয়ন এখন কোথায় আছে বলতে পারবে? কথাগুলো আটকে যাচ্ছে প্রাপ্তির। না চাইতেও চোখ বারবার ভিজে যাচ্ছে। হ্যাঁ, সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য নিজের সাথে সাথে অয়নকে এতটা কষ্ট দিয়েছে। এখন অয়নের সামনে যাওয়াটা খুব দরকার। এ সময় অয়ন কোথায় আছে তা একমাত্র রিয়াদ জানে। রিয়াদ উত্তরে বলে, না ম্যাম, উনি কোথায় আছেন সেটা আমি আপনাকে জানাতে পারবো না। তবে উনি বেঁচে আছেন, তাই ওনাকে নিয়ে হয়তো চিন্তা করবেন না। প্লিজ রিয়াদ, আমার ওনার সাথে দেখা হওয়াটা খুব জরুরি। আপনি ছাড়া কেউ আমাকে ওনার খোঁজ দিতে পারবে না। আমি নিজের ভুলে 4টা মাস দেরি করে ফেলেছি। আর দেরি করলে অয়ন আমার থেকে আরো দূরে চলে যাবেন, যা আমি মেনে নিতে পারবো না। প্লিজ রিয়াদ, আমাকে ওনার সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করে দিন। বেশ ম্যাম, তবে চলুন। অপরদিকে মুখোমুখি বসা মহিমা শিকদার এবং আবরার। রাগে গা রিড়ি করছে মহিমা শিকদারের, কিন্তু নাতি তার সিদ্ধান্তে অনড়। রাইসাকেই সে বিয়ে করবে। অনেক বোঝানো সত্ত্বেও সে রাজি নয়। বেশ, তবে তাই হবে। রাইসা, ওনাকে বুঝিয়ে লাভ নেই। এই বাড়িতে আমাদের কোনো জায়গা হবে না। একটা কথা দাদিজান, আপনার বাড়ি বা কোম্পানি ছাড়া আমি ঠিক চলতে পারবো, কিন্তু আমি বা অয়ন ছাড়া আপনার শিকদার কোম্পানির যে কি হাল হবে আপনি নিজে বুঝতে পারছেন না। আবরার এক মুহূর্ত দেরি না করে রাইসাকে নিয়ে শিকদার ভিলা থেকে বেরিয়ে পড়ে। আগে থেকেই এটা তো জানা ছিল, বিধায় অয়নের সাহায্যে আগেই একটা নতুন কোম্পানি স্টার্ট করে আবরার। এখন বেশ ভালো পজিশনে নিয়ে গিয়েছে সেই কোম্পানিটিকে। তাই মহিমা বেগমের হুমকিতে তার কিছুই যায় আসছে না। রাইসা এবং আব্রাহামকে নিয়ে উত্তরার একটি 2 বেডরুম ফ্ল্যাটে ওঠে আবরার। এই ফ্ল্যাটটা বিজনেস ক্যারিয়ার প্রথমে কিনেছিল আবরার। ফ্ল্যাটটি তার নিজের নামে, বিধায় এই ফ্ল্যাটটি মহিমা শিকদার কখনোই কেড়ে নিতে পারবেন না। আব্রাহামকে শুয়ে দিয়ে বারান্দায় যায় রাইসা। আবরার তখন নিকোটিনের ধোঁয়ায় নিজের চিন্তাগুলোকে ওড়াতে ব্যস্ত। আবরারের দিকে নিপুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে রাইসা। আবরারের দৃষ্টি তখন বাহিরের দিকে। হালকা কেশে বলে ওঠে, সিগারেট খাওয়া কিন্তু আমার পছন্দ নয়, আর আব্রাহামের জন্য সিগারেট খাওয়াটা উচিত হবে না। আরবার মুচকি যে সিগারেটটা বাইরে ফেলে দেয়। রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রাখে সে। বেশ, তবে আজ থেকে নো সিগারেট। তবে নিকোটিনের নেশা যে বড়ই খারাপ, একবারে ছাড়া যায় না। একটা নেশার বদলে তো এখন অন্য একটা নেশা করতে হবে। অন্য নেশা বলতে? রাইসাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে আলতো করে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে ওঠে, জলযন্ত্র নেশা থাকতে এই নিকোটিনের নেশা আমাকে ভুলতে পারবে না। আচ্ছা, কাল সকালে কাজী অফিসে যাব। অয়নকে জানিয়ে দিয়েছি, ওরাই সাক্ষী হিসেবে থাকবে। তাড়াহুড়ো করছিস না? অনেক দেরি হয়ে গিয়েছে, আর থাকতে পারবো না। অনেক ক্ষুধা লাগছে। কি আনতে হবে বলো, নিয়ে আসছি। তুই যাবি বাজারে? আচ্ছা, লিস্ট দিচ্ছি, দাঁড়া। বলে রাইসা ভিতরে চলে গেল। আবরারের মনটা মুহূর্তেই ভালো হয়ে গেছে। আজ সত্যি নিজেকে পূর্ণ লাগছে। অবশেষে তার পরিবার পূর্ণতে পেল। রাত 9টা।
অয়নের নিজস্ব গোপন আস্থাটার সামনে এসে নামিয়ে দিয়েছে প্রাপ্তিকে রিয়াদ। অয়নের যখন খুব মন খারাপ লাগে তখন এখানে আসে সে। এই আস্থানার খোঁজ কেবল 3 জন জানে, আবরার, সামি এবং রিয়াদ। শহর থেকে দূরে অনাথ আশ্রম যেখান থেকে দত্তক নেওয়া ছিল তাকে। জায়গাটি মনের খুব কাছের অয়নের। কাল ভিলা ছেড়ে এখানে ছুটে এসেছে সে। ফোন অফ করে নিজেকে এক রুমে আটকে রেখেছিল। রিয়াদ ফোনে না পেয়ে বাধ্য হয়ে এখানে চলে আসে। অনাথ আশ্রমের দায়িত্বে যিনি আছেন তার নাম শমশের। শমশের সাহেব অয়নকে ছোট থেকে দেখে এসছেন। রিয়াদ যখনই এখানে এসছে তখনই তাকে রাতের সব কথা বলেন তিনি। তারপর দরজা ভেঙে রুমে ঢুকলে দেখে জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। প্রাপ্তি ধীর পায়ে ভেতরে আসলে শমশের সাহেবের সাথে তার দেখা হয়। শমশের সাহেব তাকে দেখে বলে, তুমি প্রাপ্তি তাই না? আপনি আমাকে চিনেন? অয়ন তোমার ছবি দেখিয়েছিল। সকাল থেকে ছেলেটার খুব জ্বর মা, জ্বরের ঘরে তোমার নাম ডেকে যাচ্ছে। এখন তুমি এসে গেছো, ওকে দেখো রেখো। আপনি চিন্তা করবেন না, কিছু হবে না। রুমে প্রবেশ করে অয়নকে ঘুমন্ত দেখে পাশে বসে প্রাপ্তি। মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। নিজেকে অপরাধী লাগছে, বড্ড অপরাধী লাগছে। সেদিন কেন তার জন্য অপেক্ষা করেনি প্রাপ্তি? নিজের একটা ভুল আজকে তাদের এই দুজনকে এভাবে বিক্ষিপ্ত করে দিয়েছে। অয়নের পাশে বসে হাতটি ধরে সারা রাত সেভাবেই কাটিয়ে দেয় প্রাপ্তি। সকাল 7টা, সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভাঙে অয়নের। মাথাটা এখনো ধরে আছে, জ্বর নেই, কিন্তু দুর্বলতা কাটেনি এখনো। হাতটি বারবার লাগছে। পাশ ফিরে দেখে প্রাপ্তি হাতটি 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ওভাবেই ঘুমিয়ে আছে। প্রথমে স্বপ্ন মনে হচ্ছিল সবকিছু। প্রাপ্তির ঘুমন্ত মুক্তি যেন তার সকল অসুখের ঔষধ। অজান্তেই হাতটির মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। মুখের ছোঁয়া পেতেই ঘুম ভেঙে যায় প্রাপ্তির। অয়নকে সজাগ দেখে প্রাপ্তি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে? তুমি এখানে ঠিকানা কোথায় পেলে? রিয়াদ দিয়েছে। আপনার কিছু লাগবে? কেন এসেছো? আমার মুখ যাতে না দেখতে হয় তাই তো এখানে চলে এসেছি, তোমার থেকে দূরে। তাহলে আমি বলে কি চলে যাও? আপনার জ্বর এখন নেই, তবে আপনি ফ্রেশ হয়ে যান, আমি খাবার নিয়ে আসছি। জ্বরে মরে যাব না, তোমার সেবার আমার প্রয়োজন নেই। চলে যাও, আবার মায়ায় বাঁধবে, আবার একা করে চলে যাবে। একাই তো থাকতে হবে, তবে এই মায়ের কি প্রয়োজন? বুঝে বলছেন তো? আমার একটা সামান্য ভুলে 4 মাস আমাদের জীবন থেকে চলে গেছে। বাকিটা জীবনও কি এইভাবে একাকিত্বের অন্ধকারে কাটাবো আমরা? মানছি ভুল হয়েছে, ভুল বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমিও ভালো নেই। আমার হৃদয়টা বড্ড ফাঁকা। এই বরফ শীতলের জীবনে আমিও ভালোবাসার উষ্ণতা চাই, আর সেটা কেবল আপনি দিতে পারেন। ভালোবাসি আমি আপনাকে। জেদের বশে যে ভুল করেছি সেটা আর করতে চাই না। প্লিজ ফিরিয়ে দিবেন না আমাকে। বলেই শক্ত করে জড়িয়ে ধরল অয়নকে। প্রাপ্তির স্পর্শে শিরদাঁড়া দিয়ে শীতল পরশ বয়ে গেল। নিজেকে কঠিন করে রাখা আর যে সম্ভব নয় অয়নের পক্ষে, তাই না পেরে সেও শক্ত করে জড়িয়ে ধরল প্রাপ্তিকে। আর একা করে চলে যাবে না তো? না, মৃত্যু অবধি আপনার সাথে বাকিটা জীবন কাটিয়ে দিব, আপনার ছায়া হয়ে, আপনার শক্তি হয়ে। ভালোবাসি অয়ন, আমি আপনাকে ভালোবাসি। আমিও যে খুব ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া যে আমার চলবে না প্রাপ্তি, একদমই না। আজ তাদের ভালোবাসা যেন পূর্ণতা পেল। সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে ভালোবাসার উষ্ণতা তাদের হৃদয়ে পরিপূর্ণ হলো। একই দিন অয়ন এবং প্রাপ্তি আর আবরার এবং রাইসা কাজী অফিসে আবারও বিয়ে করলো। মহিমা বেগম শাস্তি স্বরূপ সারা জীবনের একাকিত্ব মেনে নিল। আব্রাহামকে নিয়ে অয়ন, প্রাপ্তি, আবরার এবং রাইসা আবার নিজেদের মতো করে নিজেদের একটি সুখের আস্তানা সাজালো। সেখানে বাহ্যিক ঝড় থাকলেও নিজেদের মাঝে কোনো দুঃখ ক্লেশের স্থান নেই। পানির ছিটা মুখে পড়ায় ঘুম ভেঙে গেল অয়নের। পিটপিট করে চোখ মেলে ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই চোখ আটকে গেল তার। প্রাপ্তি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুব নিপুণভাবে চুল মুছছিল। এক দৃষ্টিতে প্রাপ্তিকে দেখছিল অয়ন। পরনে বেগুনি রঙের শাড়ি। বেগুনি রংটা খুব একটা পছন্দ নয় অয়নের, কিন্তু হলদেটে সাদা গায়ের সাথে রংটি যেন মিশে আছে প্রাপ্তির সাথে, যেন রংটি তার জন্যই বানানো। অয়নের কাছে লাগছে একটি স্নিগ্ধ বেগুনি পরি দাঁড়িয়ে আছে তার সামনে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মুখে এখনো পানির কণাগুলো মুক্তোর মতো লেগে আছে। ঘাড়ের গাঢ় তিলটি ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছে অয়নকে পাগল করে দিচ্ছে। ধীর পায়ে বিছানা ছেড়ে প্রাপ্তির পিছনে দাঁড়ায় সে। আলতো ঠোঁটে তিলটি ছুঁয়ে দিতেই
কেঁপে ওঠে প্রাপ্তি। আজ বিয়ে 4 বছর হতে চলল তাদের, কিন্তু আজও প্রাপ্তি ততটাই লাজুক যতটা 4 বছর আগে ছিল। অয়নের ছোঁয়া আজও তার শিরদাঁড়ায় শীতল পরশ বইয়ে দেয়। অয়নের ছোঁয়ায় আগেও যেমন কোনো নোংরামি ছিল না, আজও নেই। শুধু ভালোবাসার উষ্ণতা অনুভব হয় স্পর্শে। পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধের থুতনি থেকে বলে অয়ন, তুমি কি জানো তুমি বড্ড নিষ্ঠুর? কেন? আমি প্রতিনিয়ত প্রতি সেকেন্ড নতুন করে তোমার প্রেমে পড়ি। আমি যে তোমাতে আসক্ত হয়ে গেছি প্রিয়তমা, অথচ দেখো তোমার হুঁশই নেই। প্রতিদিন আরো বেশি মাতাল করে তুলছো আমায়। এটা কি উচিত? তাই বুঝি? তাছাড়া বলছি কি, প্রতি সকালে তোমার মায়াবী মুখটা আমায় পাগল করে দেয়। অথচ দেখো তুমি নিষ্ঠুরের মতো আমাকে অফিসে পাঠিয়ে দাও। প্রতিদিন এক ডায়লগ না দিলে হয় না? প্রতিদিন অফিসে না গেলে কি হয় না? আবরার ভাই আব্রাহাম আর বৌমণিকে নিয়ে ঘুরতে গিয়েছে। এর মধ্যে তুমিও যদি অফিস না যাও তাহলে কিভাবে চলবে? ভাই আছে মজায়, সুন্দর বউ, বাচ্চা নিয়ে সেকেন্ড হানিমুনে চলে গেল। এখানে আমি প্রথম হানিমুনে যেতে পারলাম না। কোথায়? কুয়াকাটা না ঘুরে আসলাম গত মাসে। 2 days 3 nights প্যাকেজ। আর যাই হোক, হানিমুন হয় না, আর ওটা তোমার এক্সিবিশন ছিল। ওখানে তুমি আমাকে কম নিজের ভক্তদেরই অটোগ্রাফ দিতে ব্যস্ত ছিলে। হয়েছে, আর পাপি লুক দিতে হবে না। আজ তোমার পছন্দের নাস্তা, ভুনা খিচুড়ি আর চুই ঝালের মাংস। রেডি হয়ে যাও, নয়তো অফিসে লেট হয়ে যাবে। তোমার মুখে তুমিটা একদম বুকে যে লাগে। আর কত মাতাল করবে মায়াবতী? ফ্লার্ট করার স্বভাবটা বদলাবে না, তাই না? আমি আমার আপন বউয়ের সাথে ফ্ল্যাট করছি? তোরে না না, পাশের বাড়ি ভাবির সাথে ফ্ল্যাট করছি। বলো তো, করা স্টার্ট করি? খুন করে ফেলবো বলে দিলাম। ওকে ওকে, কিছুই, আমি আসছি। মার ডালা, আর কতবার এই হাসিতে আমার খুন করবে? বলেই প্রাপ্তির কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে ওয়াশরুমে চলে গেল অয়ন। এই 4 বছরে অনেক কিছুই বদলে গেছে। আর্টিস্ট হিসেবে প্রাপ্তি দেশে খুব খ্যাতি পেয়েছে। আবরার এবং অয়নের কোম্পানি টপ 10 কোম্পানিতে চলে এসছে। রাইসাও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করেছে। আব্রাহামের হেলথ এখন অনেক প্রোগ্রেসিভ পজিশনে। আর একটু বড় হলে ছোট একটা অপারেশন করলেই হবে। মহিমা শিকদার মারা গেছে 2 বছর হয়েছে। তার সব সম্পত্তি আবরার দান করে দিয়েছে। প্রাপ্তি আর অয়নের সংসারে কোনো কমতি নেই সুখের। কমতি আছে শুধু একজন নতুন সদস্যের। কিন্তু প্রাপ্তির পক্ষে বাচ্চা নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে বলে অয়ন বাচ্চা নিতে নারাজ। বারবার বুঝিয়েও টায়ার্ড প্রাপ্তি। কিছুতেই বাচ্চা নিতে রাজি নয় সে। দরকার হলে দত্তক নিতেও রাজি অয়ন, কিন্তু প্রাপ্তির জীবন নিয়ে রিস্ক নেবে না সে। মাঝে মাঝে যখন আড়ালে প্রাপ্তি কাঁদে তখন নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে অয়নের ক্ষেত্রে। কিন্তু সে প্রাপ্তিকে হারাতে রাজি নয়। সেও চায় একটা ছোট্ট প্রাপ্তি তাদের টোনাটনি দুনিয়াতে আসুক, যাকে দেখে সারাদিনের ক্লান্তি নিমিশেই ঘুচে যাবে, যাকে কোলে নিলে মনে থাকা খালি জায়গাটা পূরণ হয়ে যাবে, যার আধো আধো গুলিতে বলা বাবা ডাক হবে পৃথিবীর সব থেকে মিষ্টি বলি। কিন্তু এর বিনিময়ে প্রাপ্তিকে হারাতে সে রাজি নয়। সুখেই তো আছে, না হয় থাক কিছু অপূর্ণতা, কি যায় আসে তাতে। রাত 8টা। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এসছে অয়ন। সারাদিন প্রাপ্তির সাথে কথা হয়নি। বাড়িতে এসে দেখলো কোনো কাজের লোক নেই। বেশ খটকা লাগলো অয়নে। নিজের রুমে পা বাড়াতে দেখলো সারা ঘর অন্ধকার। প্রাপ্তিকে ডাক লাগালো সে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ খেয়াল করলো কোনো মানবী ধীরে ধীরে ঘরের সকল মোম জ্বালাচ্ছে। নুপুরের ঝংকারে মুখরিত ঘরের চারদিক। সারা ঘর মোমের আলোয় আলোকিত, গোলাপের সৌরভে মুখরিত। আর শ্রাবণের মানবীর দিক থেকে যেন চোখই সরছে না অয়নের। সাদা শাড়িতে কোনো স্বর্গের অপ্সরা থেকে কম লাগছে না তাকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন তার মায়াবতীর দিকে। হাতের ব্যাগটা বেডের পাশে রেখে হাতের বাঁধন দিয়ে গলাটা জড়িয়ে ধরে প্রাপ্তি ধীর গলায় বলল, আজ জ্যোৎস্না ব্লাশে শখ জেগেছে। অয়ন শিকদারের স্ত্রী আজ জ্যোৎস্না ব্লাশ করতে চাই। খাওয়া দাওয়ার পরে ছাদে যাওয়া যাক। আজকে ম্যামের মতলব তো সুবিধার মনে হচ্ছে না, ব্যাপারটা কি? আজকে ডেট কি স্যার মনে আছে? আগস্টের 3 কেন? তোমার মনে নেই? কেন মনে থাকবে না? আজ প্রথম আমি তোমায় আমার মনের কথা বলেছিলাম। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যান, খেয়ে ছাদে যাব। আজ পূর্ণিমা। বেশ, যেও হুকুম মহারানী। বলেই কাওয়ার্ডের কাছে চলে যায় অয়ন। কাপড় নিতে নিতে একটা ফাইল চোখে পড়ে। ফাইলটি খুলতেই যা চোখে পড়ে তাতে মুহূর্তের জন্য মাথা ফাঁকা হয়ে যায় অয়নের। তাহলে এর জন্য এত প্রস্তুতি?
খাওয়ার পর ছাদের দোলনায় গিয়ে বসে তারা দুজন। আজ প্রাপ্তির মন খুব ভালো। প্রাপ্তিকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে অয়ন। আকাশের দিকে তাকিয়ে প্রাপ্তি বলে ওঠে, আজকে চাঁদটা কি বড্ড সুন্দর লাগছে, তাই না? আমার চাঁদ তার থেকেও সুন্দর। আমার চাঁদকে দেখে আকাশের চাঁদও হিংসে করে। আজ যদি তোমার কাছে কিছু চাই, দিবে? তুমি জানো আমি তোমাকে কি দিতে পারবো না। এবারে যা চাইবে সব দিতে রাজি। মাতৃত্বের স্বাদ পেতে যে আমার বড্ড ইচ্ছে হয় অয়ন। আমার একটা আক্ষেপ, আপনার ইচ্ছে হয় না আমাদের একটি সন্তান থাকুক? কম ডক্টর তো দেখায়নি প্রাপ্তি, তবুও কেন? আজ আমি অন্য কিছু চাইবো, দিবেন? যদি সামর্থ্য হয় তবে দিব। সমস্যার আঙ্কেল ফোন করেছিল। একটা নবজাতক মেয়ে বাচ্চাকে না জেনে অনাথ আশ্রমে বাইরে রেখে গেছে। বলেছিলাম যদি বাচ্চাটিকে দত্তক নেওয়া যেত। অনাথ হয় কেমন সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। আমি হয়তো জন্মদাত্রী মা হতে পারবো না, কিন্তু মা তো হতে পারবো। আমাদের টোনাটনির জীবনটাও পরিপূর্ণতা পাবে, সাথে বাবা মারও সুখ পাবেও। মাতৃত্বের স্বাদ তো এভাবেও পেতে পারি, তাই না? বলতে বলতে গলা আটকে আসছিল প্রাপ্তির। অয়নেরও চোখ চিকচিক করছে। প্রাপ্তির চোখে মুখে অজস্র চুমু এঁকে দিয়ে বলে ওঠে, থ্যাংক ইউ প্রাপ্তি, অবশেষে আমরাও প্যারেন্টস হব। থ্যাংক ইউ। তুমি রাজি? এই দত্তকের ব্যাপারটা অনেক দিন থেকে আমি বলতে চেয়েছি, কিন্তু তুমি মা হওয়ার জন্য এতটা ডেম্পারেট ছিলে যে বলতেই পারিনি। থ্যাংক ইউ বলেই প্রাপ্তি অয়নকে জড়িয়ে ধরল। অয়ন হুট করেই প্রাপ্তিকে কোলে তুলে নিল। আচ্ছা পার, নতুন করে তোমায় ভালোবাসতে ইচ্ছে করছে মায়াবতী। মে আই? প্রাপ্তি কোনো কথা না বলে অয়নের বুকে মুখ গেল। অয়ন রুমের দিকে রওনা দিল। রুমে এসে বিছানায় বসিয়ে প্রাপ্তির লাজে রাখা মুখটি দু হাতে আলতো করে ধরল। চোখ জোড়া গালে নাকে অজস্র ভালোবাসার ছোঁয়া এগিয়ে দিল। প্রাপ্তির পাতলা ঠোঁট জোড়াতে ঠোঁট ডুবিয়ে নিজের অতৃপ্ত হৃদয়কে শান্ত করছে। প্রাপ্তিও অয়নের টি শার্ট খামচে ধরল। প্রাপ্তি আঁচলে হাত নিয়ে প্রাপ্তির লজ্জায় লাল হয়ে গেল। বা হাত দিয়ে টেবিল ল্যাম্পটি বন্ধ করে দিল সে। রাতের গভীরতার সাথে সাথে দুজন মানবীর নিঃশ্বাসের শব্দ গাঢ় হতে লাগলো। কিছু যন্ত্রণা, কিছু ব্যথার মাঝেও দুজন নরনারী তাদের সুখ করাতে ব্যস্ত। আজ দুজন দুজনাতে মিশে একাকার। শেষ রাতের দিকে অয়ন যখন ঘুমে মগ্ন, প্রাপ্তি নিপুণভাবে তার বরটিকে দেখে যাচ্ছে। মানুষটা একটা নেশার সাগর। দিন দিন যেন তার ভালোবাসার তলিয়ে যাচ্ছে সে। অয়নের বুকে মাথা রেখে নিবিড়ভাবে জড়িয়ে ঘুমের সাগরে পা রাখে প্রাপ্তি। ভালোবাসার মানুষগুলো এভাবেই সুখে থাক। ভালোবাসার উষ্ণতা এভাবেই প্রাপ্তি আর অয়নের মনের শীতলতা দূর করুক। হ্যালো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর